কিছু বলার আগেই জায়মা দৌড় দিতে গেলে ফ্লোরে জুতা স্লিপ কাটে। জায়মা গিয়ে পেছনে পিলারের সাথে ঠাস করে মাথায় বাড়ি খায়। মুহূর্তেই চোখ মুখ খিচে বন্ধ করে মাথায় হাত দেয়। ইশরাক জায়মার দিকেই তাকাচ্ছে। জায়মা এক চোখ মেলে ইশরাককে দেখে, মেয়েকে হাসি টেনে বলে, আসি। ইশরাক কিছুই বলে না। জাইমা মাথায় হাত ডলতে ডলতে নিজের ডিপার্টমেন্টের দিকে চলে যায়। ইশরাক জাইমার যাওয়ার দিকে তাকিয়ে রয়। ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসে প্রফেসর ইশরাক খান মর্মপ্রবেশ করে। সবাই দাঁড়িয়ে সম্মান জানায়, তবে তাদের মাঝ থেকে দুটো মেয়ের কোনো খবর নেই। ইশরাকের নজরে আসে জাইমা হাত নাড়িয়ে নাড়িয়ে পাশের জনের সাথে কি যে গল্প বলছে, দেখে মনে হচ্ছে দিন দুনিয়ার কোনো খবরই নেই তার। ইশরাক তাদের দুজনকে একবার দেখে বাকিদের দিকে তাকায়, নিম্ন আওয়াজে বলে, Sit down. সবাই বসতেই ইশরাক জায়মার দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, Miss, stand up. জায়মা ইশরাকের দিকে তাকিয়ে অবাক হয়। এই লোকটা এখানে কি করছে আর কাকে দাঁড়াতে বলছে ভেবেই জায়মা আশেপাশে তাকায়, কিন্তু কাকে দাঁড়াতে বলছে বুঝেনি সে। যখন সবার নজর তার দিকে আসে সে বুঝে তাকেই হয়তো বলেছে। তার জন্য চোখ দিয়ে ইশারা করে নিজের দিকে। ইশরাক মাথা নাড়াতেই জায়মা দাঁড়ায়, ঠোঁটের কোণে কৃত্রিম হাসি টেনে বলে, মৈশানী খানম জাইমা। ইশরাক জায়মার দিকে তাকায়, পাশের জনকেও ইশারায় দাঁড়াতে বলে। জায়মা নিজেও দাঁড়ায়, পাশের জনকেও দাঁড়ানোর জন্য হাত টেনে দাঁড় করায়। ঠোঁটের কোণে ঝুলন্ত মেকি হাসি। ইশরাক ঠোঁট নাড়িয়ে আওড়ায়, ক্লাস শুরু হওয়ার সাথে সাথে নিজের ধ্যান জ্ঞান সব পড়ার দিকে রাখতে হয়। টিচার্সদের সম্মান দিতে হয়। বসে বসে হাত না নিয়ে গল্প করতে হয় না। মিস মৌসানি খানম। জায়মা উপর নিচ মাথা নাড়ায়। ইশরাক বিরক্ত হয় অ্যাক্টিভিটিস আর বিহেভিয়ারে, হাত দিয়ে ইশারা করে বসার জন্য। জায়মা বসে ইশরাককে মুখ বাঁকায়। ক্লাসে মনোযোগ আনার চেষ্টা করলেও পারে না। তার মন পড়ে আছে ফুচকার স্টলে, কখন গিয়ে ফুচকা খাবে। টানা অনেকক্ষণ ক্লাস করে জায়মা বোর হয়ে যায়। 1 বছর পর ক্লাস করতে এসেছে। এখন তো মনে হচ্ছে বাসায় বসে সবাইকে জ্বালানোই ভালো ছিল। ভেবেছিল 1 বছরে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পড়াবে, কিন্তু দেখো নিজেকেই পড়ার জন্য আসতে হলো আবার। জাইমা নিজের দাদির কথা মনে করে বিরক্ত হয়। ওই মহিলার জন্যই তার বিয়েটা হচ্ছে না। কত ভালো ভালো সম্বন্ধ আসে, কিন্তু মহিলা দরজা থেকে বিদায় করে দেয়। জাইমা ছোটবেলা থেকেই ভীষণ শখ বিয়ে করার। ভেবেছিল মাধ্যমিক দিয়ে বরের গলায় ঝুলে পড়বে। নিজের সব সমস্যা তার কাছে রেখে দিয়ে দূরে বসে পপকর্ন খাবে সে। কপাল, মাধ্যমিক দিয়ে ঠেলে ঠুলে উচ্চ মাধ্যমিকও দিল, তারপর ভার্সিটিতেও আসলো। ভেবেছে অন্তত ভার্সিটি উঠেছে, এবার বিয়েটা তো হবে। অনেক অপেক্ষা করার পরেও যখন হয়নি, তখন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে পড়াশোনা ছেড়ে বাসায় বসে বসে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ফজিলত নিয়ে ওয়াজ চালাবে। নিশ্চয়ই সবাই শুনবে, তার মনোভাবও বুঝবে। একদিকে পড়াশোনা ভালো লাগে না, কবে যে পড়াশোনা ছাড়বে সে চিন্তাই ছিল। এসব বুদ্ধি মাথায় আসার পর থেকে যে আমার মাথা ব্যথা হাত পা ব্যথা শুরু হয়ে যায়। ডক্টরের কাছে যেতে বললে সে রাজি হয় না। এমন কয়েকদিন অভিনয় করার পর যখন দেখলে কেউ তেমন গুরুত্ব দিচ্ছ না, তখনই বিয়ের ফজিলত নিয়ে ওয়াজ চালানো শুরু করে দেয়। জামার কার্যকলাপ কয়েকদিন দেখে তার আম্মু ঝাড়ু দিয়ে মেরে বিয়ের ভূত মাথা থেকে নামিয়েছিল। তারপরেও কান্নাকাটি করে পরীক্ষা দেয়নি জামা। 1 বছর টই টই করে ঘোরার পর যখন দেখলো বিয়ে শাদীর নাম মুখেও নিচ্ছে না কেউ, তখন ব্যর্থ হয়ে আবার ভার্সিটির প্রাঙ্গণে পদচারণ দিয়েছে সে। ক্যাম্পাস থেকে আজকে বানানো নতুন বান্ধবী রাইসার সাথে বেড়াচ্ছে জাইমা। বেরোতে বেরোতে ইশরাককে নামের হাজারটা নালিশ করছে সে। গেট বেরোতে দেখে তার ফ্রেন্ড তসকিন দাঁড়িয়ে আছে। জাইমা তাকে দেখে ছুটে যায়, সামনে দাঁড়িয়ে কাঁধে থাপ্পড় মেরে বলে, হারামি, তুই তো বললি আমার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবি। তোর জন্য আজকে কত বড় আকাম করেছি আমি জানিস। জাইমার কথা শেষ হতেই তাসকিন হৃদয় প্রসারিত করে বলে, তুই তো অকাজের, সেটা সবাই জানি। তা এবার তোর আশিকের দেখা পেয়েছিস নাকি? না না, আশিক রহমান নামের কারো দেখা পাইনি, তবে একটা লম্বা ফর্সা সুদর্শন কাঠখোট্টা লোকের দেখা পেয়েছি। মানুষ কেমনে এত ভাব নেয় রে ভাই? আমি কি তার সাথে পীড়িত করব যে আমার সাথে ভাব দেখাবে সে? আমার কি মনে হয় জানিস, বেটা প্রতিবন্ধী, কথাবার্তা ঠিকঠাক বলতে পারে না, সেই জন্যই তো চোখ দিয়ে হাত দিয়ে ইশারা করে দাঁড়ানোর জন্যে, বসার জন্যে। আরে তুই কার কথা বলছিস? নাম কি জানি না, নতুন প্রফেসর। ইশরাক খান মর্ম? সেটা তো জানি না। তাসকিন আঙ্গুল নাচিয়ে বলে,
1 সেকেন্ড। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে ইশরাকের একটা ছবি জায়মার সামনে ধরে। জায়মা ছবিটা দেখিয়ে বলে ওঠে, এই সেই কাঠখোট্টা প্রতিবন্ধী। উনি একজন প্রফেসর। তাতে কি, এই ব্যবহার নিয়ে প্রফেসর হয়েছে? উনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। তোর মতো বিয়ের জন্য 1 বছর ড্রপ দিয়ে আবারও পড়াশোনায় ব্যাক করা ভণ্ড স্টুডেন্ট না। এই তোকে কি পড়া পানি দিয়েছে উনি? হ্যাঁ, না কেন? তাহলে তার হয়ে গুনগান গাইছিস যে? তুই আমার ফ্রেন্ড তো তাসকিন, তুই চেঞ্জ হয়ে গেছিস। আরে ইয়ার, আমি সেভাবে বলিনি। চুপ থাক তুই তোর প্রফেসর নিয়ে। কথাটা বলে জায়মা ডানে বামে দুপাশে হাত নাড়িয়ে সোজা হাঁটা শুরু করে। রাগে গিজগিজ করতে করতে এগোচ্ছে সে। ইশরাক তখন কার নিয়ে গেট দিয়ে বেরোচ্ছিল। জায়মার হনহনে চলে যাওয়া তার দৃষ্টিগোচর হয়নি। ইশরাক ভাবছে মেয়েটা হয়তো পাগল, না হলে মাথায় নির্ঘাত সমস্যা আছে। তখন ইশরাকের কল বেজে ওঠে। পাশের সিট থেকে ফোন তুলে কলটা রিসিভ করে বলে, হ্যাঁ মাম্মি বলো। তোমার সাথে করে পোহাকেও নিয়ে আসো। ইশরাক কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি ভার্সিটি থেকে বেরিয়ে গেছি। ও কি একা আসবে? আই ডোন্ট নো, বাই। কথাটা বলে ইশরাক কল কেটে দেয়। ফোনটা ছুঁড়ে পাশের সিটে রেখে দেয় জোরে। আর কয়েকটা নিঃশ্বাস নেয় জোরে জোরে। স্টিয়ারিং ঘুরিয়ে সামনে এগোয়। জায়মা যেতে তাসকিন পেছন থেকে ডাকছে। জায়মা সে ডাক কানে তুলে নেই। সামনে হেঁটে যেতে যেতে তার ফোনটাও বেজে ওঠে। জায়মা বিরক্ত হয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে। কেল কল দিয়েছে দেখার জন্য। ফোন স্ক্রিনে তাকিয়ে হাঁটতেই ইটের সাথে ধাক্কা লেগে সামনের দিকে ঝুঁকে যায়। আর হাত থেকে ফোনটা উত্তপ্ত পিচঢালা রাস্তায় পড়ে যায়। জায়মা পায়ের আঙ্গুলে ভীষণ ব্যথা পেয়েছে। হাঁটু ভেঙে বসে পায়ে হাত দেয়। নাক মুখ কুঁচকে নিয়ে নিজের ফোনটা হাতে নেয়। উঠে দাঁড়ায়। এক কদম এগোতেই দেখে তার জুতো ছিঁড়ে গেছে। জায়মা ডানে বামে তাকায়। যে স্থানে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনে তাকায়। মুভি না, লাইভ ড্রামা দিয়ে সেভ করা নাম্বার থেকে কল আসছে। জায়মা ওরা কল দিতে না দিতেই অঘটন ঘটে গেল। জায়মা রিসিভ করে বলে, আমার জন্য নতুন বিয়ের প্রস্তাব এসেছে। না, তবে শীঘ্রই তোমার মনের আশা পূর্ণ করবে। তোমাকে বিশ্বাস করি না, বেইমানের বেইমান। আমার বরকে হিংসে করো নাকি আমাকে? আমার বিয়েটা হলে তোমার সমস্যা কি? তাড়াতাড়ি বাসায় আসো। এত তাড়াতাড়ি বাসায় গিয়ে কি করব? বরের মুখ তো আর দেখবো না। বরের মুখ না দেখলেও বরের দাদির মুখ দেখতে পাবি। আল্লাহর কাছে বিচার দিলুম, আমার মতো বিবাহযোগ্য নিষ্পাপ মেয়েকে বিয়ে না দেওয়ার শাস্তি হিসেবে তোমার নাতিন জামাই খাম্বার সাথে বাড়ি খেয়ে আসুক। বিবাহযোগ্য বউ শ্বশুর বাড়িতে ফেলে রাখা কোন সুপুরুষের কাজ বলো তো? জামাই, তাড়াতাড়ি বাসায় আসো, তোমাকে একটা পাখি সন্ধান দেব। সত্যি? খুশি হয়ে বলে জায়মা। দাদি জবাব দেয়, হ্যাঁ, ডিটেলস বলো। আমার বড় ছেলের নাতি। তার নাম কি? আমি তাকে দেখিনি। কি করে তোমার নাতি? আমায় বিয়ে করবে তো? তার নাম মোমো। জায়মা থেমে যায়, ভ্রু কুচকে সামনে তাকায়। আজকে ইশরাক খান মর্মের সাথে দেখা হয়ে যা অঘটন ঘটল, এখন মর্ম নামের ছেলেকে বিয়ে করলে না না, জায়মা এই মর্ম নামটাই বয়কট করে দিল। লাইফ পার্টনার থেকে শুরু করে কোনো বন্ধু বান্ধব মর্ম নামের কাউকে বানাবে না সে। আর আত্মীয় স্বজন মর্ম নামের হলে সে তাকে চিনেই না। দম নিয়ে জায়মা দাদিকে বলে, বিয়ে ক্যান্সেল। এই মর্মকর্ম ছেলেকে আমি বিয়ে করব না। তুমি অন্য পাত্র দেখো। তুমি কি স্বয়ংবরা হতে চাচ্ছ? তাহলে এতদিন আমার পাশে একটা জামাই আর 2-4 ডজন আন্ডা বাচ্চাও থাকতো। স্বয়ংবরা হয়নি বলেই তো এখনো সিঙ্গেল রয়ে গেলাম। শোন, আমার নাতি লাগে একজন। সেই জন্যেই তার নাম মর্ম রাখা হয়েছে। বাজে একটা নাম, কল রাখো। কথাটা বলেই জায়মা নিজেই কল কেটে দেয়। মুখ গোল করে উপর নিচে ফু দেয়। ভীষণ গরম লাগছে, সেজন্য ব্যাগ থেকে ছোট্ট পাখা বের করে চোখে মুখে বাতাস দিতে দিতে খালি রিক্সা পেতে উঠে বসে। কিছুটা সামনে আসতেই দেখে লম্বা জ্যাম লেগেছে। জ্যামা বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। এই গরমে রিক্সায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে সামনে নজর আসতেই চোখ দুটো সংকুচিত করে নেয়। কারণ সামনে ইশরাক ঠান্ডা পানির বোতল হাতে তার গাড়ির দিকে যাচ্ছে। সাদা শার্ট এবং কালো প্যান্ট ইন করা, চোখে কালো চশমা, সিল্কি চুলগুলো কিছুটা কপালে বাড়ি খাচ্ছে। উজ্জ্বল ফর্সা মুখশ্রীতে খোঁচা খোঁচা দাড়ি,
জামা ইশরাককে উপর নিচ পরক করে বিরক্তিতে নিজের জুতোর দিকে নজর দেয়। এরপর নজর দেয় নিজের ফোলা আঙ্গুলের দিকে, নিজের মাথায় হাত। পিলারের সাথে যে জোরেই না বাড়ি খেয়েছে সে। আজকের দিনটা খারাপই তার জন্য। এক তাসকিনের জন্য আজকে এমন লোকের দেখা পেল। ইসরে, না দেখে থাপ্পড়টা মেরেছিল। যদি জানতো প্রফেসর, তাও এমন গুরুগম্ভীর। জায়মা কোনো কালে তার আশেপাশেও ঘেঁষত না। বাসায় এসে নিজের রুমে চলে যায় জায়মা। লম্বা শাওয়ার নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। ড্রয়ার থেকে মলম বের করে পায়ের আঙ্গুলে মালিশ করে। জায়মা রুমে থাকতে থাকতে তার দাদি উপস্থিত হয় তখন। জায়মা দাদিকে দেখে বলে, রাহেলা বানু, কি খবর? দাদি জায়মার কাছে এগিয়ে আসে, পাশে বসে বলে, শোন, এইবার মনে হচ্ছে তোমার বিয়ের সময় ঘনিয়ে এসেছে। জায়মা পা তুলে খাটের উপর বসে। রাহেলা খানের কাঁধে মাথা রেখে বলে, ওটা রিজেক্ট করে দিয়েছি। নতুন পাত্র থাকলে বলো। না, আমার নাতি লাগে একজন। পুরোটা শুনে যাও। এই মর্মকর্ম নামের কোনো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা, নামটা ঝাড়ো। ও জাপান থেকে পড়াশোনা করে এসেছে। তো তো কি? দাদির বাবা আমাকে তোমার নাতির সাথে কখনোই বিয়ে দেবে না। দেখো না, ভাই ভাই কথা বলে না। বড় ফুপু আর ছোট ফুপু ওই বাসায় যায়, এখানে তেমন একটা আসে না। তোমার বাবা পুরনো ইতি এখনো ভুলেনি। আর না পুরনো কথা ফেলতে পারবে। হ্যাঁ, বুঝলাম, কিন্তু তোমার ছেলের বউ, সে তো আমায় নিজের পুত্রবধূ হিসেবে নাও মানতে পারে, যেখানে আমার আম্মুর সাথেও তার যোগাযোগ নেই। আচ্ছা, তোমার নাতিকে আমি কখনো দেখিনি, তার কথা খুব একটা শুনিও নি। এই বাসায় ওদের কথা উঠানো নিষেধ। আর না কখনো ওই বাড়িতে গিয়েছি। এরকম ভাঙা সম্পর্ক তুমি কি করে জোড়া লাগাবে বলো তো? হয়তো তোমার নাতি গার্লফ্রেন্ড আছে, না হলে বিবাহিত। আমার নাতি বিয়ে করবে আর আমি জানবো না? তুমি এটা নিয়ে পরিকল্পনা করো, আমি তোমার জন্য নতুন নাতিন জামাইয়ের ব্যবস্থা করছি। কথাটা বলেই লাফঝাপ দিয়ে খাট থেকে নেমে পড়ে জায়মা। রাহেলা খান জায়মার যাওয়ার দিকে তাকিয়ে আছেন। ইশাক বাসায় আসতে না আসতে 2 বছরের একটা ছোট্ট মেয়ে এসে তার গলা জড়িয়ে ধরে। গালে চুমু দিয়ে মেয়েটা বলে, পাপ্পা এসে পড়েছে। ইশাক ইরাকে কোলে তুলে হাঁটা ধরে। সামনের সোফায় গিয়ে ইরাকে নিয়ে বসে। তখনই সেখানে উপস্থিত হয় ইরার দাদি রাজিয়া আহমেদ। ইশরাক তার মায়ের দিকে তাকিয়ে বলে, ইরার আম্মুকে ডাকো মেয়ে নিতে, আমি ফ্রেশ হতে যাব। রাজিয়া আহমেদ হাত বাড়িয়ে দিলে ইরা যায় না তার কাছে। উল্টো ইশরাকের গলা পুনরায় জড়িয়ে ধরে বলে, আমি পাপ্পার সাথে থাকবো, কোথাও যাবো না। ইশরাক ইরার দুগালে আলতো করে হাত চেপে ধরে, গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, ইরা মামুনি ভালো, তোর মাম্মাকে ডেকে এনে তার কাছে যাও, বাবু রুমে যাবে। ইস ইরা ইশরাকের কোল থেকে নেমে যায়। ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে দাদির কাছে যায়। ইশরাক উঠে দাঁড়ায়, সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের কক্ষে যায়। রুমে এসে দরজাটা লক করে ব্যালকনির সামনে রাখা সোফায় বসে। কাচের দরজাটা খোলা, পর্দাগুলো বাতাসে উথাল পাতাল ভাবে উঠছে। রুমের এসি অফ থাকায় দরজা জানলা খোলা। ইশরাক লম্বা একটা শ্বাস নিয়ে উঠে দাঁড়ায়। ব্যালকনিতে বসে জায়মা কল দিয়েছে তার পুরনো বান্ধবী আলিশাকে। কল রিসিভ হতে টুকটাক খোঁজ খবর নিয়ে জায়মা শুধায়, সোনালু, প্রেম করব, প্রেম করে বিয়ে করব। এখন কিভাবে সহজে ছেলে মানুষ ইমপ্রেস করা যায় বলতো? ইউটিউব দেখ, ভালো ভালো টিপস পাবি। সব ঘাটা শেষ, কিন্তু আমি ভাবছি এরকম প্রেম করব যে 2 দিনে সে দিওয়ানা হয়ে আমাকে বিয়ে করার জন্য চলে আসবে। মানে খুব তাড়াতাড়ি পড়াশোনার বোঝা ঘাট থেকে নামবে। তুই বল, ছোট্ট একটা জীবনে এই যে ভার্সিটির প্যারা, অ্যাসাইনমেন্ট, আবার প্রেজেন্টেশন। আমি ইংলিশ পারি না, সেখানে প্রেজেন্টেশন কিভাবে দেবো বলতো? বড় ঝামেলা তো। তুই একটা কাজ কর, কি কাজ? যেদিন প্রেজেন্টেশন থাকবে সেদিন অজ্ঞান হওয়ার নাটক করবি। পরে তো দিতে হবে। পরেরটা পরে। এই সপ্তাহ গেলেই শুনবো আমার প্রেজেন্টেশন আছে। কি ঝামেলা! আরে তোর যেই বুদ্ধি, ডানে বামে তাকিয়ে দিবি। আর অ্যাসাইনমেন্ট অল্প সময় কে করে দেবে? রিল্যাক্স, তুই ব্রিলিয়ান্ট কাউকে ইমপ্রেস কর, তাকে দিয়ে অ্যাসাইনমেন্ট লিখিয়ে নিবি। ইমপ্রেস করার জন্যও তো ছেলে চাই, সাথে চাই সময়। একদিনে তো আর কেউ ইমপ্রেস হয়ে যাবে না। তাহলে ছেলে খোঁজ। তুই একটা ছেলে দে। সর শালি, আমি কি ছেলের ব্যবসা করি নাকি?
কোনো কাজের না তোরা। জাইমা চিন্তিত হয়ে পড়ে। আলিশের সাথে টুকটাক কথা বলে কলটা কেটে দেয়। ব্যালকনি দিয়ে বাইরে তাকিয়ে দোয়া করে। হায় আল্লাহ, ভার্সিটি অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন থেকে মুক্তি দাও, মুক্তি হিসেবে বরের মুখটা দেখাও। চিন্তিত জাইমা কি করবে ভেবে পাচ্ছে না। রুম জুড়ে পাইচারি করতে করতে দুটো আইডিয়া বের করে, একটা অ্যাসাইনমেন্টের জন্য, আরেকটা প্রেজেন্টেশন ফাঁকি দেওয়ার জন্য। কিন্তু এসব করে ফায়দা কি? সে তো নাম্বার কেটে দিবে, তার জিপিএ খারাপ আসবে। তখন আর আম্মু তাকে বকা দিবে, বাবাও বকা দিবে। জাইমা বিরক্ত হয়ে পড়াশোনা নিয়ে। কেন যে এই উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করতে গেলাম, পড়াশোনা ছাড়া কোনো কথাই নেই। এর মাঝে বেশ কটা দিন কেটে যায়। জাইমা ভার্সিটি গেলেও পড়াশোনায় তার সিরিয়াসনেস আসেইনি। একটা না একটা দুষ্টমিতে মেতেই থাকে সে। বাকি ক্লাসগুলোতে ভদ্র থাকলেও ইশরাকের ক্লাসে সে চাইলেও নিজের ভদ্রতা বজায় রাখতে পারে না। একটা না একটা অঘটন ঘটায়। সেদিন সামনে বসা মেয়ের সাথে কথা কাটাকাটি করতে গিয়ে এক প্রকার মারামারি লেগে গেছে। সেই মারামারির ইশরাক এসে থামিয়েছে। জাইমা অল্পতে বিরক্ত হয়ে গেছে ভার্সিটির প্রতি। মেয়েদের সাথে ভাব হলো জমালেও সে তার আগের ফ্রেন্ড সার্কেলকে মিস করছে। হারে হারে টের পাচ্ছে 1 বছর ড্রপ দেওয়ার বেদনা। ফ্রেন্ড সার্কেল হারিয়েছে, পড়াশোনায় সিরিয়াস হতে পারছে না। তারপর ইশরাকের সাথে দেখা, 2 দিন পর পর তাকে দাঁড় করিয়ে একটা না একটা কোশ্চেন করা, যার উত্তরে জাইমা হা করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারে না। সব চিন্তা ভাবনা মাথা থেকে থাকলেও সবসময় নিজেকে চিল মোড রাখতে চায় জাইমা। এই তো ক্লাসে বসে ফোন স্কল করছে সে। ইশরাক ক্লাসে প্রবেশ করতেই জাইমা ফোন ছেড়ে সিরিয়াস হয়ে বসে। ইশরাক জাইমার সামনে এসে দাঁড়ায়, 2 হাত প্যান্টের পকেটে গোজা। জাইমা ইশরাককে দাঁড়াতে দেখে আলিফ বাতাসা আছে। এই মুহূর্তে মনে পড়ছে সব পড়ছে সে। না জানি দাঁড় করিয়ে কি অপমান করে। ইংলিশে একটা প্রশ্ন করলে তো সে হা করে থাকবে। যে ইংলিশের ভয়ে সে প্রেজেন্টেশনের দিন কিভাবে পালিয়ে থাকা যাবে সে চিন্তা করছে। ইশরাক নীরব চাহনিতে জাইমাকে পরখ করে, কণ্ঠস্বরে গাম্ভীর্যতা বজায় রেখে বলে, মিস মৈশানী খানম, স্ট্যান্ড আপ। জাইমা দাঁড়ায়। ইশরাক স্বাভাবিক কণ্ঠে আওড়ে, আপনি বলুন, একজন মানুষের মৌলিক চাহিদা কয়টি? এত সহজ প্রশ্ন শুনে জাইমা খুশি হয়ে যায়। এতদিন একটা প্রশ্নের ও জবাব দিতে পারেনি। আজকে এই সহজ প্রশ্নের জবাব দিয়ে ইশরাককে বুঝাবে। সে ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল। এখন জাইমা ভীষণ উদ্বিগ্ন হয়ে জবাব দেয়। একজন মানুষের মৌলিক চাহিদা 6টি। জাইমার উত্তর শুনে ইশরাক হৃদয় সংকুচিত করে ফেলে। বাকিরা হা করে তাকিয়ে আছে। জাইমা সবার দিকে তাকিয়ে ভাব নেয়। অসাধারণ প্রতিভার একটা উত্তর দিয়েছে সে। ইশরাক হতাশ হয়ে বলে, তাহলে বলুন, 6টি মৌলিক অধিকার কি কি? জাইমা হেসে বলে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং অঙ্ক ইংরেজি জানা একজন শিক্ষিত স্বামী। আপনি এসব মৌলিক চাহিদা কোত্থেকে শিখেছেন? ফেসবুক থেকে। ফেসবুকের পোস্টে দেখেছি মানুষের মৌলিক চাহিদা 6টি। ইশরাক এবার কি বলবে খুঁজে পেল না। জাইমা উত্তর দিয়ে সবার দিকে তাকিয়ে হাসে। কেউ কেউ মুখ টিপে হাসছে। ইশরাক জাইমার আনন্দ মিশ্রিত মুখটা পরখ করে বলে, ছোটবেলা আপনার কোনো ড্রিম ছিল? ইশরাকের প্রশ্ন শুনে জাইমা চটজলদি বলে, অবশ্যই ছিল, অনেক বড় স্বপ্ন ছিল। এই স্বপ্ন এখনো দেখি আমি। কি সেটা আমরা জানতে পারি? ইয়েস স্যার, কেন নয়। বেশ, তাহলে বলুন আপনার ড্রিম। বিয়ে করা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম বিয়ে করব, বউ সাজবো, সবাইকে বলবো দেখো আমার সুন্দর বর। তোদের আছে? জাইমার কথায় বেশিরভাগ স্টুডেন্ট হাসলেও ইশরাক মুখশ্রীর রং পরিবর্তন করে না। সে জাইমার কনফিডেন্স লেভেল দেখছে। জাইমা ইশরাকের দিকে তাকাতে ইশরাক বলে, আপনি বসতে পারেন। জাইমা বসে। ইশরাক নিজের আসনের দিকে আসে। সবার দিকে এক নজর তাকিয়ে পড়ায় মনোযোগ দেয়। একটা টপিকসের উপর অ্যাসাইনমেন্ট করার জন্য নির্দিষ্ট তারিখ দিয়ে দেয় ইশরাক। এই তারিখের মধ্যে সবার অ্যাসাইনমেন্ট জমা হওয়া চাই। 1 মিনিটও নড়চড় যাতে না হয়, না হলে সে নাম্বার দিবে না। অ্যাসাইনমেন্টের কথা শুনে জাইমার জ্বর চলে এসেছে। বসে বসে কে লিখবে এইসব অ্যাসাইনমেন্ট? মাত্র 2 দিন সময়। এ 2 দিন তো জাইমা চোখ বন্ধ করে চোখ মেলতে মেলতেই চলে যাবে। ইশরাক যেতেই জাইমা তার পাশে বসে থাকা মেয়ে, তার নাম মেহের, মেহেরকে উদ্দেশ্য করে বলে, এখানে কেউ অ্যাসাইনমেন্ট লিখে দেয়? জাইমার কথায় মেহের জবাব,
হ্যাঁ, দাও তো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে। ধরু, আমার এসব বড়লোকি সম্পর্ক নেই। এসব ছাড়াও কেউ লিখে দেয় না? জানা নেই, নিজেরগুলো নিজে লেখাই ভালো। আবার প্রেজেন্টেশন কপি দিতে হবে? চলে আসবে শীঘ্রই। এক্ষুনি প্রিপারেশন নাও, আর মিড টার্মও আসবে কদিন পর। দেয়। জামা কিছুক্ষণ চুপ থাকে, এরপর বলে, পরীক্ষা হলো মানব সৃষ্ট একটা দুর্যোগ। আমি এই দুর্যোগে অংশগ্রহণ করতে চাই না। আমি আমার স্বামীর বুকে থাকতে চাই। বাসায় গিয়ে বলো। জামা নড়ে চড়ে বসে, হাত নাড়িয়ে বলে, পাক্কা 365 দিন বলেছি, শুনেনি কেউ, সেজন্য আবার ভার্সিটিতে আসতে হলো। আহারে, এত ধৈর্য তোমার? বিয়ে বলে কথা। শোনো, কিছু পেতে হলে তো ধৈর্য ধরতেই হয়। আমিও ধরেছি, কিন্তু মনে হচ্ছে আরও ধৈর্য ধরতে হবে। সব কথার শেষ কথা হচ্ছে আমি বিয়ে করব। তুমিই বলো, বিয়ে করলে এত প্যারা থাকতো? ফিউচার প্ল্যানিং, পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এক্সাম, ঝামেলা সবই তো এক বিয়েতে মিটমাট হয়ে যেত। জামা লম্বা কথায় মেহের মনোযোগী শ্রোতা হয়ে শোনে। জামা প্রচুর বকবক করা মেয়ে মানুষ, সেটা মেহের খুব ভালো করেই বুঝেছে। জামা মাথায় হাত দিয়ে তাকিয়ে আছে। এই অ্যাসাইনমেন্ট সে কবে কভার করবে? এসবের জন্য চাই 2 মাস, কিন্তু ইশরাক দিয়েছে মাত্র 2 দিন সময়। কি ঝামেলা, কি ঝামেলা! সেদিন ক্লাস শেষে তাসকিন এবং মেহেরের সাথে বের হয়ে যায় মা। দুজনের কাছে ইশরাক নিয়ে এক গাদা নালিশ করেছে। ইশরাকের মতো গোলামের পুত সে তার জীবনে একটাও দেখেনি। এখন তো বুলি হয়ে গেছে। ইশরাক মর্ম কর্ম কেউ না, সোজা গোলামের পুত। 2 দিন কেটে নবদিনের সূচনায় জায়মা নামাজ পড়ে দাদির রুমে যায়। রাহেলা খান যা নামাজে বসে তখনও তসবি পড়ছে। জায়মাকে দেখে হাতের ইশারা করে। জায়মা গিয়ে রাহেলা খানের সামনে বসে, দাদির দিকে তাকিয়ে বলে, রাহেলা বানো, আমার জন্য দোয়া দাও তো, তাড়াতাড়ি যেন বরের সেবা করতে পারি আমি। রাহেলা খান দোয়া পড়ে জায়মাকে ফু দেয়। খারাপ নজর বালা মুসিবত থেকে যাতে রক্ষা পায় সেজন্য দোয়া করেন। জাইমাও দাদির সাথে বসে কিছুক্ষণ গল্পগুজব করে। দাদি তার সবচেয়ে ভালো বন্ধু। জাইমার আম্মু একজন টিচার, বাবা একজন বিজনেসম্যান। ভাই এবার মাধ্যমিক দিবে, সেজন্য হোস্টেলে আছে। বাড়িতে জাইমা, রাহেলা খান এবং জাইমার মা বাবা থাকেন। যদিও মা বাবা সারাদিন বাইরে বাইরেই থাকে, সন্ধ্যায় শুধু সবাই বাসায় থাকে। কাজের বউ এসে রান্নাবান্না করে, বিল্ডিং গুছিয়ে রাখে। সে এখানেই থাকে জাইমাদের সাথে। বিশাল বড় বাড়িটা সারাদিন ফাঁকা পড়ে থাকে। জাইমা তার মা বাবাকে তেমন পায় না। তার যত দুষ্টুমি দাদিকে ঘিরে। দাদির গলা জড়িয়ে ধরে লিভিং রুমে আসে জাইমা। চেয়ার টেনে বসতেই গরম ধোয়া ওঠা কফি রাখে হেল্পিং হ্যান্ড রূপা। জাইমা রূপার দিকে তাকিয়ে বলে, রূপা আন্টি, সন্ধ্যায় বেরোবে আমার সাথে? স্যার জানলে বকবে মা, রাত বিরাতে বেরোতে নেই। জাইমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রূপার পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে, সামনে তাকিয়ে বলে, বাবা কি বলবে? আমি রাজি করাবো। তুমি প্লিজ আমায় সঙ্গ দিও। তখনই উপস্থিত হন সাজ্জাদ খান। সাথে আসেন তার স্ত্রী জামিলা। জাইমা বাবাকে দেখে ভদ্র হয়ে যায়, চেয়ার টেনে বাবার সামনে চেয়ারে বসে। জামিলা মেয়ের দিকে তাকিয়ে বলে, ভার্সিটি কেমন কাটছে? জাইমা বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। মেয়েকে হাসি দিয়ে বলে, যাচ্ছে। পড়াশোনায় সিরিয়াস হও। একটা বছর ড্রপ দিলে, এখন এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। পড়ালেখা যে কঠিন, তার চেয়ে কঠিন হলো পরীক্ষা। পরীক্ষার মতো মানব সৃষ্ট দুর্যোগ আর দ্বিতীয়টি নেই। জাইমার কথায় তার বাবা সাজ্জাদ খান জামিলার দিকে তাকান। তিনি মেয়ের কথায় কাট কাট গলায় জবাব দেন, 1 বছর অনেক ফাঁকিবাজি করেছে, এখন পড়াশোনায় মনোযোগ দাও। মনে রেখো, তোমার বাবা ভার্সিটি গিয়ে তোমার অ্যাক্টিভিটিস সম্পর্কে খোঁজ খবর নেবে। চলছে তো। ওই টিচার খুব খারাপ। মানুষের জীবন খুব ছোট্ট, স্বল্প সময়, সেই জন্য জীবনের প্রতিটা মুহূর্ত কাজে লাগানো উচিত। হাসি খুশি থাকা উচিত। কিন্তু এই অ্যাসাইনমেন্ট, ভার্সিটি ক্লাস করে জীবনটা বরবাদ করার কোনো মানে হয়? একদমই হয় না। কিন্তু কি করার, কপালে তো সুখ নেই যে জীবন উপভোগ করব। তার চেয়ে ঝামেলা আর প্যারা উপভোগ করি। জাইমার এক নাগাড়ে বলা কথা শেষ হতেই সে পানি পান করে। পুনরায় কথা বলতে যাবে, জামিলা তাকে থামিয়ে দেয়, চোখ রাঙিয়ে বলে, অনেক বলেছ, এখন নাস্তা করে ভার্সিটি যাও। জামা চুপ। নাস্তা খাওয়ায় মনোনিবেশ করে সে। জামিলা মেয়ের দিকে এক নজর তাকায়। বুঝতেই পারছে না তার মেয়ে কার মতো এত বাছাল আর চঞ্চল হলো। ভদ্রতার ভ তার মাঝে উপস্থিত নেই।
একটা মানুষ পড়াশোনা নিয়ে এত বেশি বিদ্বেষ প্রকাশ করতে পারে না। এদিকে তার বাবা মা তা দেখো, দুজন নিজেদের কাজ এবং জব নিয়ে ব্যস্ত। একজন মানুষের যতটুকু স্বপ্ন পূরণ প্রয়োজন বা যতটুকু চাহিদা নিজেদের সবটাই পূরণ করেছে। জামা উঠে রুমে আসে। তার অ্যাসাইনমেন্ট এখনো বাকি আছে। 2 দিন কমপ্লিট করতে পারেনি সে। এখন সব নিয়ে ভার্সিটি যেতে হবে। ইশরাকের থেকে 2 দিন ভিক্ষা করে নেওয়ার মতো আইডিয়া অবশ্য তার কাছে আছে। এখন কথা হলো, ইশরাক যদি রেগে যায় তাহলে সব মাটি। সব মনে করে কি হতে দৌড়ে সাজ্জাদ খানের কাছে যায় জাইমা। সাজ্জাদ খান সব রেডি হয়ে বেরিয়েছেন। মেয়েকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করেন। কিছু লাগবে? জাইমা ইনিয়ে বিনিয়ে বলে। তোমার কারটা দাও, রিক্সায় বসে গরমে মরে যাই। সাজ্জাদ খান চিন্তায় পড়ে যান। একবার জাইমা তার কার নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট বলতে কি, বাইরের টঙের দোকান উড়িয়ে দিয়েছে প্রায়। এরপর জমি জরিমানাও দিতে হয়েছে। জামিলার নিষেধাজ্ঞা আছে জাইমাকে যাতে কার দেওয়া না হয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। সাজ্জাদ খানকে ভাবনায় তলানো দেখে জাইমা চট করে বলে। বিশ্বাস করো, আমি সামনে তাকিয়ে গাড়ি চালাবো, দাও না প্লিজ। জাইমার কথায় সাজ্জাদ খান হেসে ফেলে। বেশ, তোমার মা যাতে না জানে। জাইমা খুশিতে লাফ দিয়ে উঠে বলে। জানবে না। সাজ্জাদ খান কারের চাবি জামাইকে দিয়ে বেরিয়ে যায়। জাইমা চাবি পেয়ে খুশিতে রুমে চলে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে রঙ্গচঙ্গ করে রেডি হয়ে নেয়। যাওয়ার সময় দাদিকে ডেকে বলে দরজা লাগিয়ে দিতে। জাইমা কার নিয়ে বের হয়। চোখে কালো চশমা, পরনে টুপিস, চুলগুলো হালকা কার্ল করে রেখেছে। কাঁধের কিছুটা নিচ অব্দি বড় তার চুল, তাতেও ব্রাউন কালার। বা হাতে ঘড়ি। একবারে সাদাসিধে ভাবে সেজেগুজে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় সে। খুব মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে জাইমা, কারণ এর আগের বার তো দুর্ঘটনাটা ঘটিয়েছে। তার সব সতর্কতায় পানিতে ডুবে যায় যখন গেটের সংঘর্ষ হয়। গেটের সামনে এসে কারের সাথে নিজের কার সংঘর্ষ হয়। জাইমা স্টিয়ারিং ছেড়ে চেঁচিয়ে বলে। গোলামের পুত, বাপের গাড়ির কিছু হলে জরিমানা তুই দিবি, আমি না। ইশাকের গাড়ির মিরর ভেঙে গেছে, সাথে পাশটাও লেগেছে। সেজন্য সে গাড়ি পেছনে নেয়। মুহূর্তে মেজাজ খারাপ হয়ে যায় তার। সাথে গাড়ির ড্রাইভার তো 1 নম্বরে অন্ধ। না হলে এভাবে কেউ ঝড়ের গতিতে গাড়ি নিয়ে প্রবেশ করে? ইশাক নিজের শখের গাড়ির কথা ভেবে গাড়িতে থাকা স্টিক হাতে নিয়ে বেরিয়ে আসে। তার হাঁটার মধ্যে তাড়াহুড়ো এবং রাগের একটা ভাব ছিল। এমনিতেই রেগে চোখে মুখের অবস্থা লাল করে নিয়েছে। এসেই ভেতরে কাউকে দেখেনি, সোজা গাড়ির ভেতরে কাছে কয়েকটা বাড়ি দিতে লাগলো। ফাটল ধরে যায় যাতে। জামা হাঁ করে তাকিয়ে থেকে চশমা মাথায় তুলে রাগ নিয়ে বেরিয়ে আসে। ইশরাকের দিকে তাকায়। ইশরাক জাইমাকে দেখে প্রচন্ড বিরক্ত হয়। অতিরিক্ত রুক্ষ কণ্ঠে বলে। এগুলো কেমন ধরনের ড্রাইভিং? আমার গাড়ির কি অবস্থা করেছেন দেখুন। ড্রাইভিং না শিখে গাড়ি নিয়ে বেরোতে কে বলেছে? নাকি দেখাচ্ছেন আপনার গাড়ি আছে? কোনটা? অ্যাক্সিডেন্টলি হয়েছে, তাই বলে আপনি আমার গাড়ির কাজ ভেঙে দেবেন? ভেঙেছি তো। এখন জরিমানা দেবেন, না হলে থানায় মামলা করব। জাইমার কথা ইশরাক রাখবে না হাসবে ভেবেই পায় না। তবে কাট কাট গলায় জবাব দেয়। করুন মামলা, কোনো জরিমানা দেওয়া হবে না। এত টাকা পয়সা থেকেও জরিমানা দিতে চাচ্ছেন না? টু মাস, ছোট লোক। ইশরাক রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। জাইমা গাড়িতে গিয়ে বসে। মাথার উপর তুলে রাখা চশমা চোখে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। ইশরাক জাইমার যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজেও গাড়ি নিয়ে ভেতরে যায়। জাইমা গাড়ি পার্ক করে হেঁটে এগোয়। হাতে তেমন টাকা পয়সা নেই আপাতত। গাড়ি তো শেষ করে দিয়েছে সব। এখন এই অবস্থা গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এত বড় গ্লাস লাগাতে কমপক্ষে 10,000 টাকা তো চাই। ভালোটা লাগাতে হলে 30,000 প্লাস। এত টাকার বাড়ি কই? এখন কি নিজের গহনা বিক্রি করে গাড়ির গ্লাস লাগাতে হবে? এছাড়া আর কি? মনে মনে ইশরাককে 1000টা অভিশাপ দিয়ে এগোতে মনে পড়ে সে ব্যাগ গাড়িতে রেখে চলে এসেছে। আবার ছুটে যায় সেখানে। পার্কিং এরিয়াতে আসতেই দেখে ইশরাককেও বেরোচ্ছে। জাইমা নিজের গাড়ির সামনে আসে। দরজার লক খুলে ভেতর থেকে ব্যাগ বের করে। পাশে ইশরাকের গাড়ি। দেখে জাইমা কয়েকটা লাথি মারে গাড়িটায়। আশেপাশে তাকায়, কেউ দেখার আগে কেটে পড়ে সেখান থেকে। ইশরাক মন মেজাজ ভালো না, রুক্ষ মেজাজ নিয়ে ক্লাসে প্রবেশ করে। কিছুক্ষণ শান্তশিষ্ট ব্যবহারে নিজের রাগ দমিয়ে রাখলেও জামার হাসিমাখা মুখ দেখে মাথায় রক্ত উঠে যায়।
তার শখের বার তার শখের গাড়ির 12টা বাজিয়ে বেয়াদব মেয়ে কি সুন্দরভাবে আনন্দ করছে। অ্যাসাইনমেন্ট না জমা দিলে মার কাট, সে খবর কি আছে জামাই ভেবে ইশরাক ভেতরে ভেতরে হাসে। কিছুক্ষণ পর সবাইকে বলে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য। তারাও নতুন টপিকস নিয়ে আলোচনায় বসে। এরপর প্রেজেন্টেশন শিডিউল না দেওয়া হবে। সবাই অ্যাসাইনমেন্ট জমা দেয়। জামা সবাইকে জমা দিতে দেখে বিরক্ত হয়। সে তো ভেবেছিল তার মতো একজন থাকবে যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেনি, কিন্তু এমন কাউকে তো সে পেল না। জায়মাকে জমা দিতে না দেখে ইশরাক খুশি হয়। সবাই যখন নিজ স্থানে বসে, ইশরাক জামার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, চোখ দিয়ে ইশারা করে জামাকে দাঁড়ানোর জন্য। জাহাইমা আল্লাহ ভোলার মতো দাঁড়ায়। ইশরাক জিজ্ঞেস করে, আপনার অ্যাসাইনমেন্ট কোথায়? জামা মুখের ভঙ্গিমা পরিবর্তন করে, ইশরাকের দিকে তাকিয়ে বলে, না হওয়া স্বামীর কথা স্মরণ করে বলছি। আমার দাদি মারা গেছে স্যার, সেজন্য অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারিনি। জামার কথা ইশরাক কি বলবে ভেবে পাচ্ছে না। চাইলেও এই মুহূর্তে কঠোর হতে পারছে না সে। জামার ইনোসেন্ট ফেস দেখে তা মনে হচ্ছে মেয়েটা সত্যি বলছে। ইশরাক পুনরায় বলে, কবে মারা গেছে? জামা চটজলদি বলে। গতকাল রাতে। ইশরাক পুনরায় বলে। কবে মারা গেছে? জামা চটজলদি বলে। গতকাল রাতে। সবাই জামার মুখপানে তাকায়। ইশরাক কিছুক্ষণ চুপ থেকে বলে, আগামী 3 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে জমা দিবেন। সিট ডাউন। জামা হাফ ছেড়ে বাঁচে, চুলের আগা আঙুলের মাথায় পেঁচাতে পেঁচাতে বসে পড়ে। ইশরাক জামার দিকে একবার তাকিয়ে নিজের ক্লাসে মনোযোগ দেয়। জামাও চুপচাপ শুনে। ইশরাকের ক্লাস শেষ হতে বেরিয়ে আসলে জামাও পিছু ছুটে। করিডোরে আসতে জামা পেছন থেকে বলে। সো 1 মিনিট প্লিজ। ইশরাক দাঁড়িয়ে যায়। জামা তার সামনে দাঁড়ায়, গলা ঝেড়ে বলে। গাড়ি গ্লাসে জরিমানা। ইশরাক জামার কথায় অবাক না হয়ে পারে না। মেয়েটা তেমন লজ্জা নেই, বুঝে নেয় সে। ইশরাক কিছু বলতে যাবে, জামা চটজলদি বলে ওঠে। গাড়িটা আমার এক ফ্রেন্ডের। আসলে কিভাবে বলবো, আপনাকে না বলে গাড়িটা ঠিক করাও পসিবল না। আমার হাতে টাকা নেই, বাবাও দিতে পারবে না। ইশরাক ভ্রুকুচকে বলে। কেন? সব বলবো। ইশরাক আশেপাশে চোখ বুলিয়ে তাকায়। জামাকে বলে। আপনার বলতে আপত্তি না থাকলে বলুন। জামা খুশি হয়ে যায়, হাত নাড়িয়ে বলে। আসলে আমার বাবার তেমন টাকা পয়সা নেই। আমরা 3 ভাই বোন। বড় বোন ইউনিভার্সিটিতে পড়ছে, ছোট ভাইও ভালো একটা স্কুলে পড়ছে, আমিও পড়ছি। কত খরচ তাই না? দাদি এতদিন অসুস্থ হয়ে হসপিটালে ছিল। আজকে তাড়াহুড়োয় বন্ধুর গাড়ি ধার নিয়ে ইউনিভার্সিটিতে এসেছি। এখন তো আপনি সেটার 12টা বাজিয়ে দিয়েছেন। আমি কোথা থেকে এত টাকা আনবো বলুন? জামার কথা ইশরাক কিছুক্ষণ চুপ থাকে। জামাকে উপর নিচ পরখ করে, হাতের দিকে নজর যেতে দেখে নামি দামি ব্র্যান্ডের ওয়াচ, গলায় একটা লকেট ঝুলছে। খুব সম্ভবত ডায়মন্ডের হবে। বেশভূষায় বড়লোক লাগলেও মেয়ের কথাবার্তা তো অন্যরকম লাগছে। ইশরাক জামার দিকে তাকিয়ে বলে। আপনার হাতের ওয়াচটা বেশ এক্সপেন্সিভ। জামা কৃত্রিম হাসি টেনে বলে। আরে না, ফুটপাত থেকে 250 টাকা দিয়ে কিনেছে। আমি দাম জানতে চাইনি। জামা মাথা নাড়ায়, দু হাতে নিজের চুল ঠিক করতে করতে গলার লকেট লুকানোর চেষ্টা করলেও ইশরাকের চোখ সেটা এড়ায়নি। সে দেখেও না দেখার ভান করে বলে। কত টাকা লাগবে? লাগবে না, আপনি গাড়ির গ্লাসটা ঠিক করে দিবেন। আপনাকে টাকা দিচ্ছি, ঠিক করে নেবেন। আমার হাতে তেমন সময় নেই। জায়মা মাথা নাড়ায়। ইশরাক জায়মার দিকে নিজের ক্রেডিট কার্ড দিয়ে বলে, আগামীকালকে ফেরত দিবেন। পাসওয়ার্ড? ইশরাক পাসওয়ার্ড বলে। জায়মা খুশি হয়ে বলে। ধন্যবাদ স্যার। জায়মা চলে গেলে ইশরাক অস্পষ্ট স্বরে বলে। স্ট্রেঞ্জ, এই মেয়ের সাথে আর 2 দিন কথা বললে আমি পাগল হয়ে যাব। ভারী অদ্ভুত মেয়ে তো। চেয়ে টাকা নিল? সিরিয়াসলি? জায়মা ক্রেডিট কার্ড হাতে পেয়ে বেশ খুশি। এত সহজে দিয়ে দিল। আচ্ছা, টাকা আছে তো এটায়? কত টাকা হবে? হয়তো টাকা নেই সেজন্য এত সহজে দিয়ে দিয়েছে। টিচার্সরা কিপটে হয়। সেখানে ইশরাক নিজের ক্রেডিট কার্ড দিয়ে দিল জামিয়াকে। যে আমার সন্দেহ হচ্ছে ভিডিও কিসের বিশ্বাস আর ভিত্তিতে ইশরাক ক্রেডিট কার্ড দিয়ে দিল। ওয়েট, ইশরাক তাকে চেনে না তো? তার বাবা তো খোঁজ খবর নেয় নিশ্চয়ই। ভেবেই যে আমার মাথায় হাত চলে যায়। বাকি ক্লাসগুলোও মনোযোগ সহকারে করতে পারলো না। বেরিয়ে নিজের গাড়ির কাছে আসে। হঠাৎ ক্লাসের দিকে নজর দেয়। এখন ঠিক কি করার জন্য যেতে হবে ভেবেই
জায়মা কপাল চাপড়ে কিছুক্ষণ গাড়ির দিকে তাকিয়ে থেকে ভেতরে বসার জন্য উদ্যত হতে সেখানে একটা ছেলে উপস্থিত হয়। জায়মা তাকে দেখেও না দেখার ভান করে, কিন্তু ছেলেটা আগ বাড়িয়েই বলে। এই গাড়িটা তাহলে তোমার? জায়মা উপর নিচ মাথা নাড়ায়। গাড়ির ডোর খুললে ছেলেটা বলে, সো স্যাড, এত সুন্দর এক্সপেন্সিভ গাড়িটা কি হাল করে দিল? কে করেছে এরকম? গোলামের পুত। জায়মার কথায় ছেলেটা মহা মুশকিলে পড়ে যায়। গালিটা কি তাকেই দিল? জায়মা ছেলেটার মুখের অবস্থা দেখে বলে, গাড়ির এই হাল যে করেছে তার নাম গোলামের পুত। তখনই গাড়ির ডোর বন্ধ করার আওয়াজ আসতেই জায়মা পাশ ফিরে তাকায়। ইশরাক গাড়িতে বসেছে। জায়মা তাকে দেখে জিভ কাটে, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে রওনা হয় সে। বাসায় এসে হাঁপ ছাড়বে ইশরাক। কি মেয়ের পাল্লায় পড়লো সে, ভেবেই তো চিন্তিত বিরক্তিতে মুখ কুচকায়। ইশরাক সোফায় বসতে বসতে আগমন হয় দুজন রমণীর। একজন পোহা, আরেকজন ইশরাত। পোহা ইশরাকের আন্টির মেয়ে, ইশরাত তার আপন বোন। ইশরাককে দেখে ইশরাত বলে, ভাইয়া ক্রেডিট কার্ড দাও, আজকে সন্ধ্যে শপিং করতে যাব। আগামীকালকে যেও। কেন? আজকে গেলে কি সমস্যা? কার্ডে তেমন টাকা নেই, 30,000-এর মতন আছে। হয়ে যাবে। আজকে আমার কাজ আছে, তুমি আগামীকালকে যেও। ইশরাকের কথায় ইশরাত পোহার দিকে তাকায়। পোহা চোখ দিয়ে ইশারা করে আর কিছু না বলতে। তাদের ঘটনাস্থলে উপস্থিত হয় ইরা। এসে ইরাকে গলা জড়িয়ে ধরে বলে, পাপা চকলেট দাও। তোমার বেবিকে বলো দিতে, বাবা টায়ার্ড মা। ইশরাকের থেকে আগ বাড়িয়ে ইরাকে নেয় পোহা। ইশরাক উঠে চলে যায়। পোহা ইরাকে নিয়ে নিজের রুমে যায়। দুটোই চকলেট ইরাকে ধরিয়ে দিয়ে বলে, আমি তোমার কে হই বলো তো ইরা? না, ইরা চকলেট পেয়ে ভীষণ খুশি হয়ে বলে, পুতা আন্টি। না, বলো পোহা মাম্মাম। নো, পাপার বউ আমার মাম্মাম হবে, তুমি আন্টি। পোহা ইরার দুগাল চেপে ধরে বলে, আমাকে মাম্মাম বলো। নো। কথাটা বলেই পোহা থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ইরা। দৌড়ে চলে আসে সেখান থেকে। পোহা ইরার যাওয়ার দেখে বলে, কোথায় যাচ্ছ? ইরা কোনো জবাব দেয় না। সে সোজা তার আম্মুর রুমে চলে যায়। এসে তার আম্মুর গলা জড়িয়ে চুপ করে থাকে, কোনো টু শব্দ করে না। গাড়ির পেছনে গুনগুনে 25,000 টাকা গেছে জাইমার, সবটাই ইশরাকের কার্ড থেকে। সে তো ভেবেছিল থাকে ব্যালেন্সবিহীন কার্ড ধরিয়ে দিয়েছে, কিন্তু না, বেটার কার্ডে ব্যালেন্স ছিল। বেশভূষায় ভালোই বড়লোক মনে হয়। জাইমা গাড়ি নিয়ে বাসায় ফিরে গ্যারেজে গাড়ি থামিয়ে গাড়িকে সালাম করে বলে, আজকেই শেষ, আর কোনোদিনও তোকে নিয়ে বের হব না আমি। পা টিপে টিপে ভেতরে যায় জাইমা। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর বিছানায় গা এলিয়ে দেয়। মনে মনে 101 বার তোবা পড়ে নেয়। আজকের দিনে কতগুলো মিথ্যে বলল সে। জিন্দা দাদিকে মৃত বানিয়ে দিল, নিজের পরিবার নিয়ে এক গাদা মিথ্যে বলল। কিন্তু গাড়ির গ্লাস ইশরাক ভেঙেছে, টাকাও সে দিবে। জাইমা কেন দিবে? টাকা উদ্ধার করা আসল কথা, সেটা যেভাবেই হোক। কিন্তু তবুও নিজের কাছে কেমন যেন লাগছে। প্রথমে তো নেচে নেচে নিয়ে আসলো, এখন তো জানি সে ধরা পড়ে গেছে। ভেবেই শুকনো ঢোক গিলে সন্ধ্যায় রূপাকে নিয়ে বেরিয়েছে জাইমা। এসেছে একটা রেস্টুরেন্টে, মূলত ফাস্টফুড খাওয়ার জন্য। খাওয়ার অর্ডার দিয়ে রূপার কাছে আজকের সব ঘটনা বলছে জাইমা। জাইমার কথাবার্তা শুনে রূপা কি বলবে ভেবে পেল না। এই মেয়ের আজাইরা বুদ্ধি। তার মা বাবা শুনলে নির্ঘাত বকাঝকা করবে। জামেলা শুনলেও শিওর জামাইমাকে কয়েক ঘা লাগিয়ে দেবেন। এমন উড়নচণ্ডী মেয়ের বর যদি গম্ভীর হয় তাহলে তো হবে জামার সব উড়নচণ্ডী ভাব, আজাইরা কাজকর্ম বন্ধ হয়ে যাবে। রূপাকে ভাবনায় তলাতে দেখে জাইমা বলে, তুই কি ভাবস? কিছু না, ভাবছি তোমার বর যদি দোয়া করো আমার বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এসব পড়াশোনা ভালো মানুষ করে নাকি? কি যন্ত্রণা! আজকে না হয় একটা বলে সেরে গেলাম, ভবিষ্যতে আর কি কি বানিয়ে বলবো? দাদিকে মেরেছি, এরপর না হয় দাদাকে মারবো, তারপর কাকে মারবো? নিজের বরকে। রূপাকে মাঝখানে থামিয়ে দিয়ে এক নাগাড়ে কথাগুলো বলে জাইমা। রূপা জবাব দেয়, এরপর নিজেকে মৃত বলিও। দেখা যাচ্ছে সামনে তাই করতে হবে। রাহেলা বানু আমার বিয়েতে বাধা কেন দেয়? একে তো বললো ছেলে এনে দেবে, এখনো তো কোনো খবর নেই তার। হ্যাঁ শুনেছি, কি শুনেছো? তোমার বিয়ে নাকি আগের থেকে ঠিক করা।
কি? কার সাথে? আমি কেন জানি না? জাইমার কথায় রূপা জবাব দেয়। তোমার দাদা ঠিক করে গেছেন এই বিয়ে। তোমার জেঠু আছে না, ওনার কোন ছেলের সাথে, নাম মোম নাকি কি জানি। হ্যাঁ, শুনেছি তার নাম মর্ম। একদম বাজে একটা নাম। একজন ভালো সুন্দর মনের মানুষের নাম কখনো মর্ম হতে পারে না। তাহলে ওই যে রাগী করলার জুস গোলামের পুত, ওই ব্যাটার নামও নাকি মর্মকর্ম। সেই জন্যই আমার বিয়ে এটা ক্যান্সেল করতে চাই। মর্মকর্ম দেখতে পারি না আমি। এই বিয়ে কিছুতেই ক্যান্সেল হবে না। দেখবে এই মমের সাথেই তোমার বিয়ে হবে। আয় হায়! কিন্তু আমি ভাবছি নতুন একটা প্রেম করব। তখন সবাই তাকে পছন্দ করে নিবে। অবশ্যই ছেলে সুন্দর ভালো হতে হবে। কি বলো? রূপা জবাব দেয় না। জাইমার হাসি মাখা মুখ মুহূর্তে মিয়ে যায়। দুজন খেয়ে দিয়ে উঠে যায়। জাইমা রূপার হাত ধরে সামনে পেছনে ঝাঁকাতেই ঝাঁকাতে বাইরে আসে। মনে রং লেগে গেছে। আজকে রাতের মধ্যে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে সে একটা ছেলে খুঁজে বের করবে। রূপাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসছে জাইমা। এসে তার দাদি মা বাবাকে একসাথে আলোচনা করতে দেখে। জাইমা হাতের ব্যাগটা রূপাকে দিয়ে দেয়। ছুটে যায় কিচেনে। ড্রয়ার থেকে চিপস বের করে বাটিতে নিয়ে নেয়। ফ্রিজ থেকে মজুর বোতল গ্লাসে ঢেলে একটা ট্রেতে নিয়ে লিভিং রুমে এসে বসে। জামা দেখে জামিলাকে ভ্রু কুঁচকে বলে, বাইরের থেকে এসেছো, ফ্রেশ হও। এখনই এসব নিয়ে বসেছো? এসব খাবার কম খেতে বলেছি, খেয়াল নেই? ডান হাতে তর্জনী কামড়ে জবাব দেয়, দাদির জন্য এনেছি। তোমার দাদি এসব খায় না। আজকে খাবে। কথাটা বলে রাহেলা খানের দিকে তাকিয়ে জায়মা হাসে। তখন তার বাবা সাজ্জাদ খান বলেন, ঐশানী, আমি তোমার ভার্সিটি যাব ছুটি পেলে, কোনো অভিযোগ যাতে না শুনি। তুমি তো ব্যস্ত। কি দরকার সময় নষ্ট করে যাওয়ার? জামিলা চোখ রাঙিয়ে তাকাতে জায়মা চুপসে যায়। দাদির পাশে গিয়ে বসে। চিপসের বাটি হাতে নিয়ে খাওয়া শুরু করে। মজুতে চমক দিয়ে আবারও সবার কথার মনোযোগ দেয়। রাহেলা খান ছেলে সাজ্জাদ খানের উদ্দেশ্যে বলে, মোমো দেশে এসেছে বছর হলো, তোমার বাবা বলার কথা ভুলে গেছে। সাজ্জাদ খান কিছুক্ষণ চুপ থেকে বলে, তার দরকার হলে আসবে। আমি আমার মেয়ে নিয়ে তাদের হাতে তুলে দিতে পারবো না। আমার মনে হয় যেখানে যোগাযোগ নেই, সম্পর্ক অতীত রূপ নিয়েছে, সেখানে নতুন করে সম্পর্ক স্থাপনের মানেই হয় না। মর্মর জন্য ভালো মেয়ে পাবেন, আমার মৈশানীকে এসবে টানবেন না। তোমার বাবা ঠিক করে যাওয়ার সম্পর্ক পায়ে ঠেলে দিচ্ছে। এরকম কিছু না। রাহেলা খান কিছু বলে না। সাজ্জাদ খান উঠে চলে যায়। তখন রাহেলা খান জামিলাকে উদ্দেশ্য করে বলে, তুমি সাজ্জাদকে বলো, ওদের সামান্য ভুল বুঝাবুঝি কথা কাটাকাটির জন্য আমার মেয়েরা এই বাড়িতে আসে না। আমিও ছেলেদের বাড়িতে যেতে পারি না। এইসব অনেক হলো, এইবার এইসব মিটমাট করা যায় না। আপনার দু ছেলেই ঘাট তেরা, কেউ নত হবে না। এবার এটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমার জায়মা মোমোর মাধ্যমে দুই পরিবারের এক করব। আপনি যা ভালো বুঝেন। কথাটা বলে জামিলা চলে যায়। জামা উঠে দাঁড়ায়। সামান্য নেচে উঠে হাতে থাকা চিপসের বাটি থেকে কিছু চিপস উপরে ছেড়ে দিয়ে আবারও নেচে বলে, মর্ম নামটা পাল্টে নেব। সবচেয়ে বড় কথা আমার বিয়ে হচ্ছে। রাহেলা খান নাতনির নাচ দেখে কথা ভুলে গেছে। লিভিং রুমটা অপরিষ্কার করে দিয়েছে। একটু পরেই জামিলা এসে বকাঝকা শুরু করবে। জামা অতিরিক্ত উদ্বিগ হয়ে রাহেলার খানের কাছে আসতেই যাবে, তার জামার সাথে লেগে মজুর গ্লাসটা নিচে পড়ে চিৎপটাং। জামা গ্লাসের দিকে তাকিয়ে সরে যায়। আর কোনো অঘটন ঘটানোর আগে চিপস যে কটা অবশিষ্ট আছে সেগুলো একে একে মুখে পুরে নেয়। কাচের বাটি ভেঙে যাবে ভেবে সেটা হাতে নিয়ে কিচেনের দিকে চলে যায়। পুনরায় ফিরে আসে ছোট গার্ডেন বেলচা হাতে। কাজগুলো কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আর এক মুহূর্ত না দেরিয়ে নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। ফোন হাতে ফেসবুকে যায়। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করতে করতে ভুলে যায় সে কেন ফেসবুকে এসেছে। রাত 10:30টায় মনে পড়ে তার যে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। ভেবে তড়িঘড়ি পড়ার টেবিলে বসে যায়। উদ্দেশ্য আজকে রাতের মধ্যেই অ্যাসাইনমেন্ট লিখে শেষ করে দেওয়া। খান পরিবারে সবাই ডিনার করতে বসেছে। ইশরাক সবার শেষে এসেছে ডিনারের জন্য। তাকে দেখে রাজি আহমেদ বলেন, তোমার দাদিনের সাথে দেখা করবে কবে? ইশরাক মায়ের দিকে তাকায়।
চেয়ার টেনে বসে বলে, দাদিকে বলে চলে আসতে, এখানে থাকবে, সমস্যা কোথায়? তোমার ছাত্র শুনলে বকাঝকা করবে। ইশরাক তার বাবা সাজেদ খানের দিকে তাকায়। তিনি চুপচাপ খাবার খাচ্ছেন। ইশরাত তার আম্মুকে বলে, চাচুকেও বলো সবাইকে নিয়ে আসতে, ওনার ছেলে মেয়েদের দেখার অনেক ইচ্ছে। ইশরাতের কথায় সাজেদ খান জবাব দেন, ওর আসার প্রয়োজন নেই। তোমার বেশি দেখার ইচ্ছে হলে খবর পাঠাও, ওর ছেলে মেয়েরা চলে আসবে। ইশরাতের কথায় ইশরাক তার বাবাকে বলে। এইভাবে আর কতদিন? দাদার বলে যাওয়ার কথা ভুলে গেছো? ছেলের কথায় সাজেদ খান কিছুক্ষণ থম মেরে বসে থাকে। তারপর বলে, অতীত সেটা, বর্তমানে কথা বলো। বাবা এরকম বলছে কেন? এমনিতেই সম্পর্কে জোড়া লাগানোর জন্য দাদার কথা পালন করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ইশরাকের কথায় পোহা ইশরাতের দিকে তাকিয়ে ভ্রুজোড়া সংকুচিত করে নেয়। চোখ দিয়ে ইশারা করে, কি এমন বলে গেছে তাদের মৃত দাদা? খাবার টেবিলে তেমন কথা হয়নি, তবে সোফায় বসলে কিছুক্ষণ তর্কাতর্কি হয়। ইশরাক তার বাবার জেদকে থামানোর জন্য দাদির নাম্বারে কল দেয়। কিছুক্ষণের মধ্যে কলটা রিসিভ হতে রাহেলা খান বলেন। হ্যালো। ইশরাক জবাব দেয়, আসসালামু আলাইকুম দাদিন, আমি মর্ম বলছি। ওয়ালাইকুম আসসালাম। মোমো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমাদের বাড়িতে আসো, আমি নিতে আসবো তোমায়। রাহেলা খান কিছুক্ষণ চুপ করে থাকেন। ইশরাক পুনরায় বলে, কি হলো? সাজ্জাদের কথা ভাবছি। চাচুর সাথে আমার কন্ট্রাক্ট হয়, দেখা হবে শীঘ্রই। আমি বললে আমার কথা ফেলতে পারবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, তবে আগামীকাল যাব না। ঠিক আছে। ইশরাক কল রেখে সাজেদ খানের দিকে তাকান। জবাব দেয়, চাচুকে আসার জন্য বলবো, অনেক হয়েছে, এবার সব মিটমাট করে নাও। সাজেদ খান কিছু বলে না। ইশরাক স্থান ত্যাগ করে। বাকিরা সাজেদ খানের দিকে তাকিয়ে রয়। ওনাদের দু ভাইয়ের রাগ যে দুটোই প্রখর, কেউ কারো থেকে কম না। সেই জন্যই তো 17-18 বছর হলেও কেউ কারোর সাথে যোগাযোগ রাখেনি। পরদিন জায়মা ভার্সিটি আসে। এসে মেহেরের সাথে বসে গল্প গুজবে মেতে ওঠে। ইশরাক ক্লাসে আসলে জায়মা ভদ্র হয়ে যায়। পুরোটা ক্লাসে একটুও দুষ্টুমি করে না। ব্যাপারটা ইশরাকের চোখ এড়ায়নি। হুট করে মেয়েটা এত ভদ্র হয়ে গেল। জাইমার মনে পড়ে তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বাকি। ইশরাকের কথা মাঝে জাইমা দাঁড়িয়ে বলে, স্যার আমার অ্যাসাইনমেন্ট। ইশরাক বিরক্ত হয়ে চোয়াল শক্ত করে নেয়। তার কথা বলার মাঝে ব্যাঘাত পছন্দ না। জাইমার মনে হয় কোনো ম্যানার শেখেনি, সেজন্যই এমন উদ্ভট বিহেভিয়ার। ইশরাক জাইমার কথায় পাত্তা না দিয়ে নিজের কথাটা শেষ করে। জাইমা ইশরাকের অ্যাটিটিউডটা দেখে বিরক্তিতে মুখ বাঁকায়। ইশরাক জাইমার সামনে দাঁড়াতে জাইমা অ্যাসাইনমেন্ট এগিয়ে দেয়। অ্যাসাইনমেন্টটা টান দিয়ে নিয়ে ইশরাক জাইমাকে গুরুগম্ভীর কণ্ঠে বলে, আগামীকালকে আপনার হোমওয়ার্ক ম্যানার্সের ওপর স্টাডি করে আসবেন। জি নিশ্চয়ই। ইশরাক বিড়বিড় করে বলে। ড্রামার ফ্যাক্টরি। জাইমা সেটা শুনে ভদ্রতার সহিত মাথা নাড়ায়। মেহেরের দিকে তাকিয়ে ইশরাককে বলে, স্যার মেহের প্রেজেন্টেশন কবে? জাইমার কথায় মেহের হা হয়ে যায়। সে তো এমন কিছু জিজ্ঞেস করতে বলেনি। ইশরাক জাইমার দিকে তাকিয়ে বলে, আপনার দেখছি অনেক তাড়া। ঠিক আছে, আগামীকালকে আপনি প্রেজেন্টেশন দেবেন। ইশরাকের কথায় জাইমা হা হয়ে যায়। মেহের না হেসে পারে না। জাইমা শুকনো ঢোক গিলে বলে, আমার তাড়া নেই স্যার, আগামীকালকে মেহেরকে দিন, আমি পরের দিন প্রেজেন্টেশন দেব। স্যার ওকে দিন, ওর তাড়া বেশি, সেজন্য আমার কথা বলেছে। না স্যার। জাস্ট শাট আপ। ইশরাক ধমকে বলে। জাইমা চুপসে যায়। ইশরাক চোখ গরম করে জাইমার দিকে তাকিয়ে বলে, আমার ক্লাসে ডিস্টার্ব করার জন্য আপনি বাকি সময় দাঁড়িয়ে থাকবেন। দ্বিতীয়ত, আগামী পরশু থেকে টানা 2 দিন আপনি প্রেজেন্টেশন দেবেন। যদি না দিয়েছেন তাহলে আপনার মার্ক কাট করে দেব। জাইমা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ইশরাকের কথায়। রাগে কান গরম হয়ে উঠছে। ইশরাকের প্রতি এত রাগ হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে মেহেরের প্রতি। সে তো আগ্রহ থেকে জিজ্ঞেস করেছিল এটা, কিন্তু ইশরাক তাকে একরকম একটা বাঁশ হাতে ধরিয়ে দিবে ভাবতে পারেনি সে। ইশরাক নিজের আলোচনায় আসে। পুরোটা সময় জাইমাকে দাঁড় করিয়ে রেখেছে সে। ক্লাস শেষ করে বের হতেই জাইমা ক্রেডিট কার্ড হাতে ইশরাকের পেছনে আসে। পেছন থেকে ডাক দিয়ে বলে, স্যার 1 মিনিট। ইশরাক দাঁড়ায়। জাইমা মাথা নিচু করে এই কার্ডটা এগিয়ে দিয়ে বলে, 25,000 লেগেছে, ধন্যবাদ আপনাকে। ইশরাক কার্ডটা নিয়ে নেয়। জাইমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে চলে যায়। জাইমা ইশরাকের যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায়, গালি দেয়, বিরক্ত হয়। একাকাশ ক্ষোভ জমে আছে। সেজন্যই সিদ্ধান্ত নিয়েছে আগামীকালকে সে ভার্সিটি আসবে না।
যা কিছু হয়ে যাক না কেন। এই ইশরাকের মুখ দেখার কোনো ইচ্ছে তার নেই। সারাক্ষণ মুখে একটা গম্ভীর করে রাখে। সাইমা বিরক্ত হয়ে ক্লাস চলে আসে। মনক্ষুণ্ণ হয়ে বাকি ক্লাসগুলো শেষ করে একা একা বেরোয়। এখন লিফটে বেশ ভিড় থাকবে ভেবে ধীরে ধীরে হাঁটে। বাইরে বেশ গরম, সেজন্য মিনি ফ্যান হাতে মুখের সামনে বাতাস দেয়। লিফটের সামনে আসতেই দেখে অনেকেই লিফটে ঢুকেছে, অনেকে দাঁড়িয়ে আছে। জাইমা তাদের সাথে দাঁড়ায়। দ্বিতীয় দফাতেও সে লিফটে জায়গা পায়নি। সেখানে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। একে একে সবাই চলে যায়। তৃতীয় দফায় সে একাই যাবে লিফট দিয়ে, ভেবেই খুশি হয়। একে তো ইশরাক আজকে তার মানিজ্যতের ফালুদা বানিয়েছে, জনসম্মুখে একসাথে যাওয়ার মানেই হয় না। জাইমার আনন্দ ঘন মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ ইশরাক ফোন একটা কানে গুজে কথা বলতে বলতে লিফটের সামনে আসে। জাইমা ইশরাককে দেখে বিরক্ত হয়। কি করবে ভেবে নিজের ফোনটা ব্যাগ থেকে বের করে। কল আসেনি, তবুও কানে ফোন রেখে বলে, হ্যাঁ দাদি, বলো। কিছুক্ষণ পর আবার বলে, না না, এখানে কে আসে? আগে যদি জানতাম এত বড় মাপের মুখচোরা গড়গড়লালের সাথে দেখা হবে, কখনোই আসতাম না। আবারও হেসে বলে, কি বলে তুমি? হ্যাঁ, এটাই ঠিক বলেছ। একেবারে গোমরা মুখ বুড়ো। বিয়ে করবে কি শুনি? কথাটা বলেই লিফটে প্রবেশ করে জাইমা। ইশরাকও লিফটে প্রবেশ করে। জাইমা লিফটে ঢুকেও জোরে জোরে হাসতে হাসতে বলে, হ্যাঁ, সেজন্যই তো বলি ৮০ বছরের বুড়ো, কিন্তু ভাবনায় ২৫ বছরের। জাইমার হাসি দেখে ইশরাক বিরক্ত হয়। সামনের দিকে তাকিয়ে বলে, পাবলিক প্লেসে উড়নচণ্ডীর মতো কেউ হাসে না, পাশের মানুষ বিরক্ত হয়। জাইমার হাসি থেমে যায়, যেন তার হাসি ইশরাকের সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে। তখনই জাইমার ফোনে আবার কল বেজে ওঠে। ইশরাক বুঝে এতক্ষণ যা করেছে সব নাটক। দ্বিতীয়ত এসব কথাবার্তা তাকে বলা হয়েছে। জাইমার লজ্জায় মুখটা কোথায় লুকাবে সেটাই ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে মনে হচ্ছে লিফট ফাঁকা হয়ে যাক, সে গা ঢাকা দিবে। কি লজ্জা! ইশাক নিজের ঠোঁটের কোণে হাসি থামিয়ে নেয়। জাইমা কল কেটে দিল, আবারও বেজে ওঠে। ইশাক তার অবস্থা দেখে পুনর বিড়বিড় করে বলে, ড্রামা ফ্যাক্টরি। জাইমা বিরক্ত হয়ে ফোন অফ করে দেয়। রাগ যে লজ্জা সব ঘিরে ধরেছে তাকে। মনে মনে ইশরাককে হাজারটা গালি দিচ্ছে। জাইমা লিফট থেকে বেরোতে বেরোতে বিড়বিড় করে বলে, মুখচোরা গড়গড়লাল। সুপ্রভাতে ঘুম ভেঙেছে জাইমার। নামাজ আদায় করে দাদির রুমে ছুটেছে সে। রাহেলা খান নামাজে থাকাকালীন জাইমার আগমন হয়েছে। জাইমা চুপিসারে দাদির কোলে মাথা রাখে। নাতনি চুপচাপ হয়ে যাওয়াটা রাহেলা খান মেনে নিতে পারেননি, সেজন্য জিজ্ঞেস করেন, কি হয়েছে আমার বনুর? আজকে চুপচাপ কেন? জাইমা মাথা নাড়ায়, কিছু বলে না। রাহেলা খান জাইমার কপালে হাত বুলিয়ে দিয়ে বলেন, নতুন বন্ধু পেয়েছো? আমার সাথে বন্ধুত্ব রাখার ইচ্ছে নেই? জাইমা উঠে বসে। রাহেলা খানের মুখের দিকে তাকিয়ে বলে, দাদিন, আমি কৌতূহল থেকে তোমায় কিছু জিজ্ঞেস করলাম, সেজন্যই কি তুমি আমাকে শাস্তি দিবে? না, একদম না। কি হয়েছে? জানো, গতকাল স্যারকে জিজ্ঞেস করেছি মেহেরের প্রেজেন্টেশন কবে। সে বলেছে আমি নাকি তার ক্লাসে ডিস্টার্ব করেছি, সেজন্য দাঁড় করিয়ে রেখেছে আমায়। আবার বলেছে টানা ২ দিন আমি প্রেজেন্টেশন না দিলে আমার মার্ক কাট করে দেবে। ওই গোলামের পুত যাতে বিয়ে করার জন্য মেয়ে না পায় শালা। চেহারা সুন্দর সেজন্য এত অ্যাটিটিউড। আমারও তো চেহারা ফর্সা, কই আমি তো ভাব নেই না, সুন্দর করে কথা বলি। ওই স্যারকে জন্মের পর মধু খাওয়ানো হয়নি, আই এম শিওর। নইলে ওনার মা ওনাকে কথা বলানো, ব্যবহার কোনোটাই ঠিকঠাক শেখায়নি। এক নাগারে কথাগুলো বলেই থামে জাইমা। রাহেলা খান নাতনির অভিযোগ শুনে মুচকে হাসে, জবাবে বলে, স্যার খুব বাজে কাজ করেছে। আমার যাই এত ভালো মেয়ে, আর তাকে কিনা দাঁড় করিয়ে শাসিয়ে দিল। ভেরি ব্যাড। এই তো 2 হাত তোলো। কথা বলে রাহেলা খানের 2 হাত তুলে মোনাজাত ধরায় জাইমা। পরক্ষণে বলে, দোয়া করো ওই প্রফেসরের বউ যাতে একটা উড়নচণ্ডী হয়, আমার থেকেও বেশি। তার জীবন যেন তেজপাতা বানিয়ে দেয়। তখনই দাদি বলে, ওই প্রফেসর যাইতে আমার জামাই রাহির মতো সুন্দর মনের মেয়ে মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবে। নো, রাহেলা বানু ওই প্রফেসরের বউ হবে। আমার মতো হলে তো বেটা জিতে যাবে। কত কিউট একটা মেয়ে, মৈশানী খানম। এমন বউ চাই যাতে সে ঠকে। হ্যাঁ, ঠিক আছে। জাইমা প্রতিউত্তর করে। কথাটা বলে দাদির কপালে ফটাফট কয়েকটা চুমুখে জাইমা নাচতে নাচতে বেরিয়ে যায়।
রাহেলা খান জায়মার যাওয়ার দিকে তাকিয়ে হাসে। রুমে এসে লাইটটা অফ করে শুয়ে পড়ে জায়মা। যেহেতু ভার্সিটি আজকে যাবে না, সেহেতু অনেক বেলা অবধি ঘুমানোর পরিকল্পনা জায়মার। 9টা নাগাদ জামেলা রেডি হয়ে জায়মার রুমে আসে। লাইট অন করতেই দেখে জায়মা গভীর ঘুমে তলানো। জামেলা হাত ঘড়ি দেখে জায়মার কাছে যায় আর ডাক দেয়। জাইমা উঠো, ভার্সিটি যাবে না? জায়মা রেসপন্স করে না। এভাবে বার কয়েক ডেকে জামেলা জায়মার হাত টেনে ধরে উঠে বসায়। অগোছালো চুল কপালের উপর এলোমেলো হয়ে আছে। জায়মা ঘুমো ঘুমো চোখে মায়ের দিকে তাকায়, জবাব দেয়। প্রিন্সিপালের দাদি মারা গেছে, সেজন্য ইউনিভার্সিটি অফ। ফাজলামো ছাড়ো, তাড়াতাড়ি তৈরি হয়ে ভার্সিটি যাও। ধমকে বলে জামেলা। ধমক খেয়ে জায়মা মুখ কুঁচকে নেয়, জবাব দেয়। যাব না আমি লেখাপড়া করব না, বিয়ে দিয়ে দাও আমায় প্লিজ। জায়মার কথাটা শেষ হতে চোখে মুখে পানি ছুঁড়ে মারে জামিলা। জায়মা ভীত দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। জামিলা চোখ গরম করে তাকিয়ে আছে। জায়মা বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। ডান হাতের তর্জনী কামড়ে বলে। তুমি ডেকেছো আমায়? ভেবেছিলাম স্বপ্ন দেখছি, বিয়ে করব এরকম কিছু আমি তোমায় বলিনি, স্বপ্নে বলছিলাম। জায়মা ওয়াশরুমে ঢুকে যায়। জামেলা চিৎকার করে বলে। আধ ঘন্টার ভেতর রেডি হয়ে নাস্তা খাওয়া কমপ্লিট করবে। আমি নিজে তোমাকে ভার্সিটি নামিয়ে দিয়ে আসবো। জামেলা রুম থেকে বেরিয়ে যায়। জামা ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায়। নোট কালার একটা সালোয়ার কামিজ পরিধান করেছে। সোজা চুলগুলো মৃদু কার্ল করে দু কাঁধের উপর রাখা। গলা ডায়মন্ডের লকেট খুলে গোল্ডের একটা চেন পরে নেয়। চেনের মাথায় ছোট্ট করে আম লেখা। টুকটাক তৈরি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে আসে জায়মা। জামেলা সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মূলত জায়মার অপেক্ষায় ছিল সে। জায়মা বিরক্তি মাখা মন নিয়ে নাস্তা খেতে বসে। জামেলা তাড়া খেয়ে তার পেট ভরে গেছে। নাস্তা খেতে খেতে তেমন পারেনি সে। মায়ের সাথে এক গাড়িতেই পাশাপাশি বসে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় জায়মা। আগে জামেলা, এরপরই জায়মার ভার্সিটি। জামেলা ড্রাইভার জায়মাকে ভার্সিটি নামিয়ে দিয়ে আসবে। স্কুল গেটের সামনে গাড়ি থামতেই জামেলা নেমে যায়। জামা মুখে কৃত্রিম হাসি টেনে জামিলাকে বিদায় দেয়। এক গাদা বিরক্তি আর অলসতা নিয়ে ভার্সিটি আসে। আজকে জামার মন ভালো নেই। এছাড়া ইশরাকে দেওয়া অপমান আর বাঁশ খেয়ে সে সিদ্ধান্ত নিয়েছে, আর যাই হোক, ইশরাকে কখনো কোনো প্রশ্ন করবে না, আর না ইশরাকের ক্লাসে উল্টাপাল্টা কার্যক্রম করবে। আজকে মেহেরের সাথেও তেমন ভাব জমায়নি জায়মা। চুপচাপ সবগুলো ক্লাস মুড অফ করেই শেষ করে। ক্লাস শেষ হতে একা একা বেরোয়। লিফটের কাছে ভিড় পাবে, সেজন্য সবার শেষে ধীরে ধীরে হেঁটে সামনে এগোয়। জামার একাকিত্বের অবসান ঘটিয়ে আগমন হয় একটা ছেলে। সে ছেলেটাকে জায়মা সেদিন দেখেছিল, যেদিন ইশরাক তার গাড়ির গ্লাস ভেঙেছে। ছেলেটা এসে জায়মার পাশে দাঁড়ায়। ছেলেটা জায়মার মুখের দিকে তাকাতেই হাত এগিয়ে দিয়ে বলে। আরশান শিকদার। জায়মা মাথা নাড়িয়ে বলে। মৈশানী খানম জাইমা। নামটা ভীষণ সুন্দর এবং ইউনিক। জি, ধন্যবাদ। কোন ইয়ার? ফার্স্ট। থার্ড ইয়ার? সিনিয়র। বাট আপনি এভাবে আমার সাথে কেন কথা বলছেন? না, ও মা, কথা বলা যাবে না? সিনিয়রদের ভাবটাই তো আলাদা থাকে, সেখানে আপনি আগ বাড়িয়ে পরিচিত হচ্ছেন। আমার বাবা হয়তো তোমার বাবার ভালো বন্ধু। তোমার সাথে আগ বাড়িয়ে কথা বলার রিজন অবশ্যই আছে। কি? তোমাকে আমি আগে দেখেছিলাম, মানে আগে থেকে চিনতাম, তবে নাম জানতাম না। হুট করে একদিন দেখলাম গাড়ি নিয়ে এসেছো। প্রথম দেখায় চিনতে ভুল হয়নি? ওয়াও, কি সুন্দর ব্যাপার! আপনি আমায় আগে থেকেই চিনতেন, অথচ আমি চিনতামই না। হ্যাঁ, তুমি ভীষণ মিশুক এবং মিষ্টি একটা মেয়ে, মিস জাইমা। আরশানকে মাঝপথে থামিয়ে দিয়ে কথাটা বলে জায়মা। জায়মার কথায় আরশান তাল মিলিয়ে বলে। হ্যাঁ, মিস জাইমা। জায়মা মাথা নাড়িয়ে বিদায় নেয়। লিফটের সামনে এসে দাঁড়াতেই দেখে আরেকটা মেয়েও দাঁড়ানো। জায়মা তাকে দেখে হাত নাড়িয়ে বলে। হাই। জায়মাকে দেখে ইশরাত জবাব দেয়। হ্যালো। জায়মা নিজেই এক বাড়িয়ে বলে। কোন ইয়ার? থার্ড। তুমি? ফার্স্ট। মৈশানী খানম। ইশরাত খানম। ওয়াও, দুজনেই খানম। হ্যাঁ। ইশরাতের কথায় জায়মা হাসে। পরক্ষণেই বলে। এই, তুমি প্রফেসর ইশরাক খানকে চেনো? হ্যাঁ, আমার আজ তো একটা শয়তান। উনি এরকম ব্যবহার নিয়ে কি করে প্রফেসর হয়েছে সেটাই ভাবছি আমি। মানুষ এরকমও হয়? গোমরা মুখে একটা। একে দেখলেই রাগ হয় আমার।
মাঝে মধ্যে তো ইচ্ছে করে মাথাটাই ফাটিয়ে দিই। আচ্ছা তুমি বলো তো, মানুষের কৌতূহল থেকে কিছু একটা জিজ্ঞেস করতে পারে, তাই বলে তাকে তুমি শাস্তি দেবে? কখনোই না। কিন্তু ওই গোমড়োমুখ বুড়োটা কি করলো জানো? আমায় ৮ ঘন্টা দাঁড় করিয়ে রাখলো। এ শোনো, আমার সাথে তুমিও দোয়া করো ওই গোমড়োমুখ প্রফেসর ইশরাককে একা ফেলে আমি যাতে তার মাথাটা ফাটাতে পারি। প্লিজ প্লিজ, এটা আমার ড্রিম হয়ে গেছে এখন। জামা এক নাগাড়ে কথাগুলো বলেই থামতে দেখে তাদের লিফট খালি। ইশরাতের সাথে লিফটে প্রবেশ করে দাঁড়াতেই দেখে ইশরাকও লিফটে প্রবেশ করছে। জামার হাসি মুখখানা নিষ্প্রভ হয়ে যায়। জায়মা আলগোছে লিফটের সাথে হেলান দিয়ে অন্যদিকে ফিরে তাকায়। ইশরাত মুখটা গম্ভীর করে নিয়েছে। এই মেয়ে বড্ড বাচাল। ১ মিনিটের তার মাথা উলট পালট করে দিয়েছে। তাও তার ভাইয়ের নামে নালিশ করে। মেয়েটা যদি জানতো সে প্রফেসরের বোনের কাছে নালিশ করছে, তাও প্রফেসরের উপস্থিতিতে, কিন্তু মেয়েটা তো দিন দুনিয়ার খবরই নেই। ইশরাক ইশরাতকে বলে। এত তাড়াহুড়ো আসতে কে বলেছে? কণ্ঠস্বরের আগে স্পষ্ট। ইশরাত বুঝে জায়মার বকাবকি তার পছন্দ হয়নি। জায়মা হতাশ হয়ে সামনে তাকায়। ইশরাকের রাগী কণ্ঠ তার কানে বাড়ি খেয়েছে। ইশরাত ভাইয়ের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। তার চোখ মুখ শক্ত। ইশরাত তড়িঘড়ি জবাব দেয়। বুঝতে পারিনি। পাবলিক প্লেসে সবার সাথে কথা বলে পরিচিত হতে নেই। সবসময় ভালো মানুষের পরিচয় ছুটে না, মাঝে মধ্যে পাগলের পরিচয় ছুটে। সো বি কেয়ারফুল। ইশরাকের কথায় জায়মা হা হয়ে যায়। ইশরাক তাকে ইনডিরেক্টলি পাগল উপাধি দিল। আয় হায়, তার মান সম্মান আর কিছু অবশিষ্ট আছে? জায়মা চোখ মুখ খিচে ডান হাতের আঙ্গুলে চুল বাজাতে থাকে। তারা তিনজন লিফট থেকে বের হয়। প্রথমে ইশরাক, এরপর ইশরাত, শেষে জায়মা। জায়মা বেরোতেই শুনে ইশরাত ইশরাককে ডেকে বলছে। ভাইয়া শুনো। জায়মা ভীতু চোখে তাকায়, জিভে কামড় বসায়। এতক্ষণ বোনের কাছে ভাইয়ের বদনাম করলো। ছি ছি জায়মা, এখন তো পাবলিক প্লেসেও সবার সাথে কথা বলা যাবে না। জায়মা কপাল চাপড়াতে চাপড়াতে ভার্সিটির প্রাঙ্গণ ছাড়ে। তখন মনে পড়ে আগামীকাল তার প্রেজেন্টেশন আছে, কিন্তু সে তো ইংলিশ ভালো পারে না। কি করা যায়? এখন তো একটা বুদ্ধি বের করতে হবে, এছাড়া আর উপায় নেই তো। ইশরাক গাড়িতে বসে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। ইশরাত এসে পাশের সিটে বসে, কল দেয় পোহাকে। তারা দুজন একই ভার্সিটিতে পড়াশোনা করে। ইশরাক জয়েন করেছে 6 মাস হলো। ইশরাক গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে সামনে তাকায়। ইশরাত কিছু বলার সাহস পাচ্ছে না। তখন ইশরাক চোয়াল শক্ত করে বলে। ওই মেয়েটার সমস্যা কোথায়? গড নোস। যখন যাকে পাচ্ছে, যার কাছে পাচ্ছে, আমি উল্টাপাল্টে বলেই যাচ্ছে। ইটস ওকে, বাকিদের কাছে বলো। তাই বলে আমার বোনের কাছেও? স্ট্রেঞ্জ। আরে ভাইয়া বাদ দাও, মেয়েটাকে দেখেই বোঝা যায় অল্প বয়সী, বুদ্ধি জ্ঞান তেমন হয়নি, পুরো ইম্যাচিওর, তবে বেশ মিশুক আছে। যাই বলো, এরকম মানুষের মন ভালো হয়। এক্সকিউজ মি, তুমি ড্রামা ফ্যাক্টরি করার ড্রামাকে প্রশংসার কাতারে ফেলছ? না, ও মনে হয় উল্টাপাল্টা কাজকর্ম করে বেশি। ইশরাক আর জবাব দেয় না। বোনের কথাও কানে তুললেও ভাবে না। পোহা আসতে তারা রওনা হয় খানবাড়ির উদ্দেশ্যে। আজকে জায়মার প্রেজেন্টেশনের দিন। টানা 2 দিন সে প্রেজেন্টেশন দিবে। গতকাল রাত কোনো কিছুই রেডি করেনি সে। উল্টো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করে নিয়েছে। রূপার ডাকাইতে তার ঘুম ভেঙেছে। জায়মা উঠতেই দেখে ঘড়ির কাঁটা 10টার ঘর ছুঁইতেই। বেশিক্ষণ বাকি নেই। কোনোরকম রেডি হয়েছে। চুলগুলো ঠিকঠাক আঁচড়ায়নি সে। জামা চেঞ্জ করে ব্যাগ নিয়ে চিরুনি হাতে দৌড়ে গ্যারেজে ঢুকেছে। ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বেরোয়। গাড়িতে বসে চুলগুলো কোনোরকম ঠিক করে নেয়। চিন্তায় ডান হাতের তর্জনী আঙুল কামড়াচ্ছে সে। ভাগ্য ভালো থাকায় বেশি জ্যাম পড়েনি। জায়মা ঝড়ের গতিতে ভার্সিটি আসে। জায়মা ভার্সিটি আসার 20 মিনিট আগেই ক্লাসে প্রবেশ করেছে। এসেই জায়মার অস্তিত্ব পায়নি ইশরাক। সেজন্যই শিডিউল ছাড়াই একজনকে দিয়ে প্রেজেন্টেশন করিয়েছে সে। যখন তার ক্লাস প্রায় শেষের দিকে, বেরোনোর জন্য প্রস্তুতি নিয়ে দরজার সামনে আসে। 2 কদম এগিয়ে যেতে ইশরাক থমকে যায়। জায়মা যে সে দৌড় লাগিয়েছে, এখন মনে হয় না থামাতে পারবে। যার দরুন এসে ইশরাকের বুকের সাথে ধাক্কা লাগে। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই ইশরাক ধরে না, বরং 2 হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে রয়। জায়মা নিচে পড়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। চোখ মেলে তাকাতেই ইশরাকের রাগী চেহারা দৃশ্যমান হয়। জায়মা কোনোরকম উঠে দাঁড়ায়, গা ঝাড়া দিয়ে বলে। সরি স্যার। ইশরাক আশেপাশে তাকিয়ে নিজের রাগ দমায়। জায়মা উঠে দাঁড়ালে ইশরাক জিজ্ঞেস করে। আজকে আপনার প্রেজেন্টেশন ছিল? জি স্যার।
কিন্তু আমার বাবা গতকাল রাতে অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হয়। আপনাকে আগে বলেছিলাম না, আমরা গরিব তো। বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে করতে দেরি হয়ে গেছে। এখন এসেছি আমি হসপিটাল থেকেই, সেই জন্যই আজকে প্রেজেন্টেশন দিতে পারিনি। কথাটা বলে জাইমা কাঁদো কাঁদো মুখ করে নেয়। ইশরাক জাইমার কান্না মিশ্রিত চেহারা দেখে কি বলবে ভেবে পায় না। জাইমা এমন একটা ভাব করছে যেন সত্যি বলছে। ইশরাক সেই সত্যিই বিশ্বাস করতে বাধ্য। তখনই ইশরাক জাইমার দিকে তাকায়। নজরে আসে গলার লকেট চেঞ্জ হয়েছে, ডায়মন্ডের জায়গায় গোল্ড। ইশরাকের চাহনি দেখে জাইমা নড়ে চড়ে ওঠে। চুল ঠিক করার বাহানায় লকেট লুকানোর প্রয়াস চালাচ্ছে, কিন্তু ইশরাক জাইমার হাতের ঘড়িটার দিকে আবারও নজর দেয়। সেই একই ঘড়ি এখনো, তবে তার ধারণা এতটাও নড়বড় নয়। ঘড়িটা ভীষণ এক্সক্লুসিভ, ঘড়িটা ভীষণ এক্সপেন্সিভ। আর এটা দেশেরও না, বাহিরের দেশে। এটা যেটা নিয়ে সে গুগলে সার্চ অবধি করেছিল, অ্যামাউন্টও বিশাল। কিন্তু জাইমা তো বলেছে ফুটপাত থেকে নিয়েছে, হলেও হতে পারে। এদেশে ডুপ্লিকেট অনেক প্রোডাক্টই কম দামে পাওয়া যায়। জাইমা ইশরাকের খুচিত দৃষ্টিতে নড়ে চড়ে দাঁড়াতেই ইশরাক জাইমার মুখপানে চেয়ে বলে, কিন্তু এসব কোনো এক্সকিউজ হতে পারে? আপনি ভার্সিটির রুলস ভুলে গেছেন। কিন্তু আপনাকে তো আমি একজন দয়ালু নরম মনের মানুষ হিসেবে জানি, এতটুকু কনসিডার করবেন না? মিস, জাইমা। ইশরাককে থামিয়ে দিয়ে বলে জাইমা। ইশরাক থেমে পুনরায় বলে, মৈশানী খানম, আপনি কিন্তু পড়াশোনা সিরিয়াস নিচ্ছেন না। এরপর থেকে সিরিয়াস নেব, বিশ্বাস করুন। ঠিক আছে, তাহলে আগামীকালকে প্রেজেন্টেশন দিবেন। জাইমা খুশি হয়ে বলে, জি স্যার, অবশ্যই। আপনার বাবা কোন হসপিটাল অ্যাডমিট আছে? জাইমা বিপাকে পড়ে যায়। তেমন হসপিটালের নাম তো সে জানে না, সেজন্য আন্দাজে ঢিল মেরে বলে। দিয়ে নাম খেয়াল করিনি। ইশরাক হৃদয় প্রসারিত করে নেয়। জাইমা মাথা নাড়িয়ে বলে, থ্যাংক ইউ স্যার। ইশরাক জবাব দেয় না। জাইমা নিজের ক্লাসে ঢুকে মেহেরের পাশের সিটে বসে। জিজ্ঞেস করে, আজকে কে প্রেজেন্টেশন দিয়েছে? একটা ছেলে। যাক বাবা। তুমি আসোনি কেন? স্যার তো মার্কেটে দেবে। নো বেব, স্যারকে পটিয়ে নিয়েছি। থেমে বলে, ওই আজকে প্রেজেন্টেশন নিয়ে স্যার বলেছে আগামীকালকে দেওয়ার জন্য। কিভাবে কি হলো? ওই বাবা হসপিটালে ভর্তি, আমরা তো গরিব, সেজন্য বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে করতে দেরি হয়ে গেছে। কিন্তু প্রফেসর তো এত কিছু জানতে চাই না। উনি ভালো, সেজন্য। কি? ওয়েট, ওনার মতো গোলামের পুতকে আমি ভালো বলছি? সখী, ইশরাক খান মর্ম নামটাতে আলাদা একটা ব্যাপার আছে। উনি দেখতেও ভীষণ হ্যান্ডসাম, ক্রাশ খাওয়ার মতো। যেখানে তোর সাথে ঝামেলা যাই হোক, দিন শেষে তোর মিথ্যা বিশ্বাস করে তোকে ছাড় দিচ্ছে, মানে তোর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। এখন এটাকে কাজে লাগিয়ে নে। মানে? আলো ভোলার মতো জবাব দেয় জাইমা। মেহের পুনরায় বলে, ওনাকে ইমপ্রেস কর। আস্তাক ফিরুল্লাহ, জীবনেও না। এরকম গোমরা মুখ মানুষ আমার সহ্য হয় না। বিয়ের পর তুই না হয় তাকে ঠিক করে নিবি, এমনিতেও ছেলে খুঁজছিস। কিন্তু তার চেয়ে বেটার আমার কাজিনকেই বিয়ে করে নি। ধুর মহিলা। আচ্ছা ওকে, আজকে থেকে আমি প্রফেসর ইশরাক খানকে ইমপ্রেস করার চেষ্টা করব। হ্যাঁ। জাইমা মাথা নাড়ায়। বুদ্ধিটা খারাপ না, তবে সেটা স্বল্প সময়ের জন্য। যে কোনো সময় মন মর্জি চেঞ্জ হলে সে ইমপ্রেস না করতেও পারে। কিন্তু ইশরাকের চোখের দেখায় সবারই ভালো লাগবে। একে তো ব্যাটা ফর্সা, তার উপর গম্ভীর, সবসময় ইন করে আসে। জাইমা এসব ভেবেই তবা পড়ে। ছিছি, আরেকজনের স্বামীর দিকে বাজে নজর দিচ্ছে সে। ক্লাস শেষের দিকে জাইমাকে ডেকে পাঠানো হয়। জামা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে, আর ক্লাস করবে না সে। বাইরে আসতে দেখে তার বাবা এসেছে। জাইমা বাবাকে দেখে চোখ মুখ কুঁচকে নেয়। তার বাবা তো হসপিটালে থাকবে, কিন্তু তার ভার্সিটিতে কেন? জাইমা বলে, তুমি আজকে আসতে গেলে কেন? কেন, কোনো সমস্যা? সমস্যা মানে? তুমি কেন এসেছো? আমার পরিচিত একজন প্রফেসরের সাথে তোমার পরিচয় করিয়ে দিতে। তার নাম? ইশরাক। সাজ্জাদ খানকে থামিয়ে দিয়ে জাইমা বলে, না না, ওনাকে আমি চিনি, উনিও আমাকে চেনে। কথাটা বলে জাইমা চোখ মুখ বন্ধ করে নেয়। পেটে হাত দেয়, আবার মাথায় হাত দেয়, একটু পর আবার পিঠে হাত দেয়। সাজ্জাদ খান মেয়ের অবস্থা দেখে চিন্তিত হয়ে যান। জিজ্ঞেস করেন, কি হয়েছে মা? বাবা, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি গাড়িতে গিয়ে বসলাম, তুমি কথা শেষ করে এসো।
তুমি সহ আসো। না না বাবা, আমার শ্বাস প্রশ্বাস ঠিক করার জন্য এখন প্রকৃতির নির্মল অক্সিজেন চাই, বিল্ডিং এর গরম অক্সিজেন না। মৌসানি দেখা করেই চলে আসবে, চলো। জাইমা এক পায়ে গিয়ে আবারও কোমরে হাত রাখে, বলে, বাবা পায়েও ব্যথা করছে। তুমি ফাঁকিবাজি করছো। না বাবা, আমি গেলাম। এই মুহূর্তে প্রকৃত অক্সিজেন না পেলে তোমার মহিষানি পটল তুলতে চলে যাবে। কথাটা বলে দৌড় লাগায়, সোজা লিফটে প্রবেশ করে। সাজ্জাদ খান মেয়ের দিকে তাকিয়ে কিচ্ছু বলেন না। ইশরাকের রুমের দিকে রওনা হয়। সাজ্জাদ খানকে দেখে ইশরাক এগিয়ে আসে, কুশলাদি বিনিময় করে বলে, চাচ্ছু হুট করে আসলে, সারপ্রাইজিং ব্যাপার। ওয়াহ, হেসে বলে ইশরাক। এই হাসিটা খুব একটা দেখা যায় না। সাজ্জাদ খান ইশরাককে দেখে বলে, খুব ভালো লাগছে দেখা হয়। আমার মেয়ে এই ভার্সিটিতে পড়াশোনা করছে। ওয়াও, দারুণ খবর তো। ইসরা তো এখানে পড়াশোনা করছে। ইশরাতের সাথে দেখা হলো না তো। আপনার মেয়ে কোথায়? ইশরাকের কথায় সাজ্জাদ খান কিছুক্ষণ আগে জাইমার কথার অ্যাক্টিং এর ভাবেন। এত পরিমাণ ফাঁকিবাজ মেয়েটা। সাজ্জাদ খানকে চুপ দেখে ইশরাকের হাসি থেমে যায়। পুনরায় বলে, কিছু হয়েছে? ও অসুস্থ। ও ঠিক আছে, ওকে নিয়ে বাড়িতে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। তুমি বেরোবে? হ্যাঁ নিশ্চয়ই। ইশরাক সাজ্জাদ খানের সাথে কথা বলতে বলতে বেরোয়। দুজন পার্কিং লটে এসে থামে। সাজ্জাদ খান গাড়ির কাছে আসতেই দেখে জাইমা সিট বেল্ট পরে ঘুমোচ্ছে। মুখের উপর চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইশরাককে আর ডাক দেননি তিনি। হাত নাড়িয়ে বিদায় দিয়ে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। রাস্তার মাঝামাঝিতে আসতে জাইমা চোখ মেলে তাকায়। সাজ্জাদ খানকে বলে, তোমার পরিচিত প্রফেসরের সাথে দেখা করেছো? হ্যাঁ। জাইমা জবাব দেয় না। লম্বা নিঃশ্বাস নিয়ে আল্লাহকে ধন্যবাদ দেয়। একটুর জন্য কট খায়নি সে। না হলে কত বড় বাঁশ খেত ধারণার বাইরে ছিল। বাসায় আসার পর থেকে জামার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো ইশরাককে ইমপ্রেস করার ব্যাপার। কিন্তু এসব তো অনেক ঝামেলা। যদি ইশরাক তার পরিচয় জেনে তাকে রিজেক্ট করে দেয়, না, যদি ইশরাকের গার্লফ্রেন্ড বা বউ থাকে, তাহলে তো জামা রিজেক্ট হবে। এতদিন যেহেতু প্রেম করেনি, এখনো করবে না, বরং অন্য কেউ তার পেছনে ঘুরলে সে ভেবে দেখবে। যদি ভালো ছেলে হয়, অ্যাকসেপ্ট করে নিবে। নিজেকে দাদির রুমে যায় জায়মা। এসে দাদির গলা জড়িয়ে ধরে বলে, দাদি শোনো, কি হয়েছে? আমি না একটা ছেলে পেয়েছি বিয়ে করার জন্য। ও মা, কি বলো? কিন্তু তোমার বিয়ে তো মোমোর সাথে দেব। উফ, রাখো তোমার মর্ম। আমি যাকে পেয়েছি সে তোমার মর্মকর্মকেও ছাড়িয়ে একবারে উপরের ধাপে। কি বলবো দাদি, তুমি কি সুন্দর নাতিন জামাই পেতে চলেছো গো। জায়মার কথায় রাহেলা খান বলেন, তুমি তাহলে প্রেম করোস? আমি প্রেম করি না, তবে একজন আছে। কি করে সে? আপাতত আমায় ইগনোর করে। কি? আরে হ্যাঁ, বেটা আমায় খুব একটা দেখতে পারে না, তবে কোথাও গিয়ে আমার কথা মানছে, বিশ্বাস করছে। কিন্তু ইগনোরের মতো ব্যাপার স্যাপারও আছে। জায়মার কথায় মনোযোগ দেন না রাহেলা খান। সকালে এমন, বিকেলে আরেক রকম এই মেয়ে। একটু পর আবার শুনবে কেউ নেই। প্রেম ভালোবাসা সে করবে না। জায়মা কিছুক্ষণ বকবক করে রুমে চলে আসে। যেহেতু আগামীকালকেও প্রেজেন্টেশন দিতে হবে, কিছু তো একটা করতে হবে। অনেকক্ষণ ভেবে চিন্তে প্রেজেন্টেশন রেডি করে, কিন্তু পড়তে গিয়ে দেখে তা মনে রাখা অসম্ভব। তার উপর সে তো তেমন ভালো ইংরেজি পারে না। ভুলভাল বললে ইশরাক ভুল ধরবে, তার উপর সবার সামনে লজ্জাও দিবে। জাইমা অনেকক্ষণ ভেবে চিনতে ইশরাকের ফোন নাম্বার রেডি করে। রূপাকে দিয়ে একটা ব্যবস্থা করাবে ভেবে সে উঠে দেখে তার রুমে প্রবেশ করছে রাহেলা খান। জাইমা দাদিকে দিকে তাকিয়ে বলে, কি গো, নতুন খবর আছে নাকি? আগামীকালকে তুমি আমার সাথে তোমার জেঠুর বাসা যাবে। কেন? মোমোর সাথে দেখা করাবো তোমায়। তুমি বলেছিলে না আমার নাতি থেকেও ভালো ছেলে পেয়েছো, অসম্ভব। আমার নাতি লাখে একজন। অবশ্যই ভালো ছেলে পেয়েছি তোমার নাতির থেকে। আমার নাতি বউকে ভীষণ আদরে করবে, তার সব কথা শুনবে। দাদির কথায় জাইমা চোখ মুখ কুঁচকে নেয়। কল্পনা করছে তার বর মর্ম তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, মৈশানি, তোমার পড়াশোনা করতে হবে না, 3 বেলা আমার আদর নিবা। পড়াশোনা কি ভালো মানুষ করে? যাদের কোনো কাজ নেই তারাই করে। তোমার তো অনেক অকাজ আছে, কিভাবে কাকে জানানো যায়। দাদি জাইমার মুখপানে চেয়ে থাকে। জাইমা লাফ দিয়ে উঠে দাদিকে জড়িয়ে ধরে বলে, আমি রাজি দাদি। এই তো আগামীকাল ছেলে দেখবে, এরপর তোমার বিয়ে। বাবা রাজি না হলে আমি বিয়ে করব না।
তোমার বাবা বাঁধন। আচ্ছা আমি আসছি। কথাটা বলে ফোন হাতে রূপার রুমে ছুটে জাইমা। রূপাকে বসে থাকতে দেখে সে খাটের উপর বসে। কিছুক্ষণ শুয়ে থেকে আবার লাফ দিয়ে খাটের উপর বসে রূপার দুঃখাতে হাত রেখে বলে, রূপা বেব, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। কথা বলে সে ভঙ্গিমা করা। রূপা ভ্রুকুচকে বলে, আবার কি হলো? আমার শেষ ইচ্ছা পূরণ করবে? তুমি পাগল? শেষ ইচ্ছা আবার কি? প্লিজ প্লিজ, তুমি আমার আম্মুর ক্যারেক্টার প্লে করে একজনের সাথে কথা বলবে প্লিজ। কি? হ্যাঁ, ওই যে বললাম না করলা জুস গোলামের পুত, ওই প্রফেসরকে কল দিয়ে বলবে মৌসানি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। আগামীকালকে সে ইউনিভার্সিটিতে আসতে পারবে না, তার প্রেজেন্টেশন বাতিল করে দেবেন, তবে মার্ক কাটবেন না। কি? তুমি এসব কি বলছো? আমার শেষ ইচ্ছা, প্লিজ। কথাটা বলেই জাইমা ইশরাকের ফোনে কল দেয়। দুবার কল দিলে ব্যস্ত দেখায়। কিছুক্ষণ অপেক্ষা করে আবার কল দিতেই ইশরাক রিসিভ করে। রূপার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে জাইমা দু হাঁটুর উপর থুতনি রেখে বসে। রূপা নিজেকে স্বাভাবিক করে ভারী কণ্ঠে বলে। আসসালামু আলাইকুম। ইশরাক জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি মৈশানী খানমের মা বলছি। ইশরাক কিছুক্ষণ চুপ থেকে বলে। জি, বলুন। জাইমা বিছানায় গড়াগড়ি খেতে খেতে ইশারা করছে রূপাকে। রূপা জাইমার দিকে তাকিয়ে বলে, মৈশামনি অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট। সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে। তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হলে ডক্টর ইমার্জেন্সিতে রাখে তাকে। আগামীকালকে নাকি ওর প্রেজেন্টেশন। আপনি যদি ওর দিকটা একটু বিবেচনা করে মার্কস দিয়ে দিতেন। ইশরাক রাজভারী গলায় বলে, ঠিক আছে, মিস মৈশানী খানম সুস্থ হলে প্রেজেন্টেশন দিবেন। ইউনিভার্সিটির নির্দিষ্ট রুলস আছে, আমি সেটা ব্রেক করতে পারবো না। ঠিক আছে স্যার। ইশরাক কল কেটে দেয়। জাইমা উঠে রূপার কাছে যায়। রূপার হাত দুটো নিজের গলায় নিয়ে বলে, প্লিজ আমায় মেরে ফেলো, ওই প্রফেসর আমায় দিয়ে প্রেজেন্টেশন নিয়েই ছাড়বে, আমি ইংলিশ পারি না। রূপা হাত সরিয়ে দেয়। তুমি শিখে নাও তাহলেই তো হয়। পারবো না। কথাটা বলে জাইমা দৌড়ে দাদির রুমে যায়। গিয়ে ফ্লোরে ধপ করে বসে বলে, দাদি, আমি আগামীকালকেই বিয়ে করব, প্লিজ তুমি সব ব্যবস্থা করো। আরে না, এত তাড়াতাড়ি কিভাবে? এখনো তোমার কথাবার্তা কিছুই ফাইনাল হয়নি। ওই প্রফেসর আমায় বাঁচতে দিবে না দাদি, মারা যাব আমি। মরার আগে প্রফেসরের মুখটাও দেখবো না আমি। কি হয়েছে? আমি বলেছিলাম না একটা ছেলে আছে, মানে আমার পছন্দের, সেটা প্রফেসর। কিন্তু এখন ওই প্রফেসরকে আমি দেখতে পাই না একদম। মানে ওর কথা মনে পড়লে আমার মাথায় আগুন জ্বলে। ওর পেছনে আমি লাইন লাগাইনি, লাগাবো না। ওর মতো কাঠখোট্টাকে বিয়ে কে করবে? আল্লাহ আমাকে বাঁচিয়েছে, নইলে ওই প্রফেসর আমায় লেখাপড়া করিয়েই মেরে ফেলতো। দাদি, তোমার নাতিকে বলো না তাড়াতাড়ি আসতে, আমি বিয়ে করব। জাইমা কথাগুলো বলে হাঁপাতে থাকে। রাহেলা খান জাইমার দিকে তাকিয়ে হেসে বলে, এই না, আমার নাতিকে তোমার পছন্দ না? তোমার প্রফেসর আছে। না না, তোমার নাতিই আমার সব। প্রফেসরকে আমি দেখতে পাই না, অসহ্য। আল্লাহ বাঁচিয়েছে আমায়। জাইমার কথায় রাহেলা খান কিছুই বলে না। সবাই যখন ডিনার করতে বসে রাহেলা খান সাজ্জাদ খানকে উদ্দেশ্য করে বলেন, আগামীকালকে আমি আর জাইমা মোমোদের বাসায় যাব। সব ঠিকঠাক থাকলে ওদের বিয়ে দিন তারিখ ফেলবো। তোমার কোনো আপত্তি আছে? সাজ্জাদ খান কিছুক্ষণ চুপ থেকে বলেন, ছেলে হিসাবে মর্ম ভালো, তবে আমি চাচ্ছি না এই সম্পর্ক ঠিক করতে। আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেব। সাজ্জাদ, তোমার বাবা ওদের বিয়ে ঠিক করে গেছে, ভুলে গেছো? এসব তো অতীত। যে অতীতে আমরা দু ভাই ছিলাম, এখন আমার কোনো ভাই নেই। তুমি এই সম্পর্কের মূল্যায়ন করছো না। পারলেও আমি পারি। আমার দুটো ছেলে এবার সব অভিমান ভেঙে এক হোক আমার মোমো এর জাইমার বিয়ের মধ্যে। সাজ্জাদ খান জবাব দেন না। জাইমা লজ্জা পাওয়ার ভান ধরে। ভেতরে ভেতরে সে ভীষণ খুশি। জামিলা জাইমার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে, আগামীকাল তোমার ভার্সিটি আছে? জাইমা না বোধক মাথা নাড়ে। দাদির দিকে ইশারা করে। পরক্ষণে বলে, মর্ম ভাইয়াকে দেখতে যাব। সাজ্জাদ খান মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকায়। জাইমা থতমত খেয়ে বলে, দাদির ছেলের বাসায় যাব। সকাল 10টা থেকে জাইমা রেডি হচ্ছে। একটা পাকিস্তানি নর্মাল থ্রি পিস গায়ে জড়িয়েছে সে। কানে সাদা পার্লের ঝুমকো, গলায় ডায়মন্ডের লকেট, হাতে তার পছন্দের ব্র্যান্ডের ঘড়ি। চুলগুলো আজকে সোজাই রেখেছে। একদম সিম্পল ভাবে তৈরি হয়েছে জাইমা।
ফোন হাতে দাদির রুমে যেতেই দেখে দাদি রেডি। জাইমাকে দেখে রাহেলা খান বলে, আমার নাতি তোমাকে দেখবে, প্রথম দেখায় তার মনে ফুল ফুটাতে হবে না। কি মেন্দা কালারের লিপস্টিক দিয়েছো, দিবা লাল টকটকা লিপস্টিক। মেকআপও তো করনি, এত সাদা সিধা জামা পরেছো কেন? সরো, আমি কি কম সুন্দর নাকি? তোমার থেকেও বেশি, যা হয়েছে তাই সুন্দর। লাল লিপস্টিক দেই না আমি, বুঝেছো বুড়ি? জাইমার কথায় দাদি হেসে দেয়। দুজন একসাথে গাড়িতে বসে। ড্রাইভার তাদেরকে নামিয়ে দিয়ে আসবে। ঘড়ির কাঁটা 11টা ছুঁয়েছে। জাইমা একটা রাজকীয় বাড়ির গেটের সামনে পা রেখেছে। দেয়ালটা শ্বেত রঙের, ডিজাইনে একদম রাজকীয় ভাব। নেম প্লেটে লেখা খানমহল। রাহেলা খানের ব্যাগ ড্রাইভারের ভেতরে নিয়ে যায়। জাইমা দেয়ালের দিকে তাকাতে তাকাতে রাহেলা খান ভেতরে চলেও গেছে। জাইমা আস্তে ধীরে বিশাল গার্ডেনে আসে। দুপাশে ওয়াটার ফাউন্টেন। জাইমার মাথায় দুষ্ট বুদ্ধি আসতে সে ওয়াটার ফাউন্টেনের সামনে উকিঝুঁকি মেরে পানিতে হাত দেয়। কিছুক্ষণ পানিতে থাপ্পড় দেয়। পানি হাতে নিয়ে চারপাশে ছিটাতেই একটা পার্সিয়ান ডগ ঘেউ ঘেউ করে ওঠে। মূলত তার শরীরে পানি ফেলেছে জাইমা। জাইমা কুকুর দেখে একটা চিৎকার দিয়ে বলে, এ কুত্তা, সর এখান থেকে। কিছুক্ষণ তাড়ানোর চেষ্টা করলেও কুকুরটা যায় না। উল্টো জাইমার সামনে হাঁটলে কুকুরটাও পিছনে। এক পর্যায়ে সে দৌড় দিলে দেখে কুকুরও তার পেছনে দৌড়াচ্ছে। জাইমা এক দৌড়ে বাড়ির ভেতরে যায়। এত জোরে দৌড় দিয়েছে যে থামাতে থামাতে আরেকজনের সাথে ধাক্কা লেগে তার হাতে থাকা গরম কফি সামনের ব্যক্তির গায়ে পড়ে যায়। রাজি আহমেদ ইশরাককে কফি দিচ্ছিল। এমন সময় জাইমা এসে তাকে ধাক্কা দিতে কফি গিয়ে ইশরাকের গায়ে পড়ে। এত জোরে ধাক্কা লেগেছে যে রাজি আহমেদের পিঠ পথে আর নেই। ইশরাকের গায়ে গরম কফি পড়ায় মৃদু আর্তনাদ করে ওঠে সে। হাত দিয়ে গরম টি শার্ট থেকে ঝাড়ে। তখনই পোহা টিস্যু হাতে এগিয়ে আসে। নিজেই ইশরাকের টি শার্ট মুছে দেয়। এদিকে রাগে চোয়াল শক্ত করে নেয় ইশরাক। রাজি আহমেদ হাতে থাকা ট্রেটা টেবিলের উপর রেখে কোমরে হাত রাখে। জাইমা অপরিচিত এতগুলো মুখ দেখে নার্ভাস হয়ে যায়। রাহেলা খান জাইমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি দৌড় দিলে কেন? জাইমা ডান হাতের তর্জনী ঠোঁটের সামনে ধরে বলে। কুত্তার বাচ্চা তাড়া করেছে। তখনই ইশরাত জবাব দেয়, ওটা তো ভাইয়ের বাচ্চা। জাইমা ইশরাতকে দেখে অবাক হয়ে বলে, কি? কুকুর কি করে মানুষের বাচ্চা হয়? ভাই আদর করে ওকে নিজের বাচ্চা বলে। তাহলে ঠিকই বলেছি। তখনই ইশরাক মৃদু চিৎকার করে বলে, মিস মৈশানী খানম, আপনি আমার বাসায়? জাইমা ঢং দেখিয়ে বলে, ও মা, আমি আপনার বাসায় কি করে? সবাই ওদের দিকে তাকিয়ে আছে। জাইমার এতক্ষণে টনক নড়ে। ইশরাতের ভাইটা আসলে কে? ইশরাক আজকে ভার্সিটি যায়নি, তবে জাইমাকে দেখে সে কথা বলতে ভুলে গেছে। জাইমা সবার দিকে এক নজর তাকিয়ে ইশরাকের দিকে তাকাতেই দেখে বেটা হা হয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে জাইমার পানে। জাইমার মনে পড়েছে সে রাজি আহমেদকে ধাক্কা দিয়েছে। সেজন্য এগিয়ে এসে রাজি আহমেদকে জড়িয়ে ধরে বলে, মিস, আমি দেখতে পাইনি, আম রিয়েলি সরি। জাইমার কথায় রাজি আহমেদ গলে যায়। তখনই রাহেলা খান বলেন, উনি তোমার জেঠিমা। শাশুড়ি মা। কথাটা বলে রাজি আহমেদ গালের টুপ করে চুমু দেয় জাইমা। পরক্ষণে মুখটা গম্ভীর করে নেয়। ওয়েট, ওই প্রফেসরের আম্মুকে সে শাশুড়ি দেখেছে? না, তাকে তো জাইমা বিয়ে করবে না। জাইমা সবাইকে এক নজর দেখে রাহেলা খানকে থমথমে কণ্ঠে বলে, বাসায় যাব। সবাই অবাক হয়ে তাকায়। জাইমা ইশরাকের দিকে তাকাতেই সে দেখে থমথমে মুখ করে বসে আছে। তার পেছনে সোফার সাথে দাঁড়িয়ে আছে পোহা। জাইমা দেখেছে ইশরাকের গায়ে যখন কফি পড়েছে তখন মেয়েটা কেমন উত্তেজিত হয়ে টিস্যু এগিয়ে দিয়েছে। না, নিজেই টি শার্টে থাকা গরম কফি মুছে দিয়েছে। জাইমাকে দেখে প্রথমে তার কার্যকলাপের কথা মাথায় না আসলেও চোখের সামনে জ্যান্ত দাদিকে দেখে ইশরাকের মনে পড়ে যায় সেদিন জাইমা দাদিকে মৃত বলেছিল, অথচ দাদি বসে আছে সেই মেয়ের সাথে তার বিয়ে দেওয়ার জন্য। পরক্ষণে আবার মনে পড়ে জাইমা বলেছিল তার বাবা হসপিটালে ভর্তি। অথচ সেদিনই সাজ্জাদ খানের সাথে ইশরাকের দেখা হয়, কথাও হয়। এই মেয়ে কত বড় ড্রামা ফ্যাক্টরি ভেবে ইশরাক বিরক্ত হয়। জাইমা মেঝেতে দৃষ্টি রেখে ভাবছে নিজের করা উল্টাপাল্টা কার্যক্রমের কথা। যদি একবার ইশরাক তার বাবা আর দাদির কানে তুলে দেয় তাদের দুজনের একজনকে সে মৃত এবং অন্যজনকে অসুস্থ রোগী বানিয়েছে, হায় হায়, তার মানে সেদিন সাজ্জাদ খান এই ইশরাকের সাথেই দেখা করতে গিয়েছে। জামা কপাল চাপড়ায়। প্রেজেন্টেশন দেওয়ার থেকে বাঁচার জন্য লেট করে ভার্সিটি গিয়ে
কারণ হিসেবে নিজের বাবার অসুস্থতার কথা বললেও সেদিনই তার বাবার সাথে ইশরাকের দেখা হয়ে গেল। জাইমা মুখটা ঠিক কোথায় লুকাবে সেটাই খুঁজে পাচ্ছে না। ইশরাত এবং দুজন জাইমাকে দেখছে। একটা মানুষ কি পরিমাণ ইনম্যাচিউর হতে পারে সেটা জাইমাকে না দেখলে বুঝতো না ইশরাক। এই পিচ্চি মেয়ে নাকি ইউনিভার্সিটি পড়ে, স্ট্রেঞ্জ না? আবার এই মেয়েকে নাকি সে বিয়ে করবে, আজব ব্যাপার তো। জাইমা আশেপাশে তাকায়, আবার ইশরাকের মুখের দিকে তাকায়, সে তো জাইমার দিকে তাকিয়ে আছে। তাদের চাওয়া চাওয়ির মাঝে জাইমা চটজলদি উঠে যায়, দাদির দিকে তাকিয়ে বলে, আমি বাসায় যাব। তখন ইশরাক গুরু গম্ভীর কণ্ঠে বলে। কেন? জাইমা কিছুক্ষণ চুপ থেকে বলে, আম্মু একা একা ভয় পাচ্ছে সেজন্য। আপনার মাথায় কি সমস্যা আছে? ইশরাকের কথায় জাইমা বিরক্ত হয়, এক গাদা রাগ নিয়ে বলে, সেটা জেনে আপনার কোনো কাজ আছে? অবশ্যই আছে। জাইমা রাগে গিজগিজ করতে করতে চলে আসে বাইরে। রাগে যেতে তার কান্না আসছে। কেন যে তখন ইশরাক খান মর্ম সম্পর্কে ভালো করে জানলো না, যদি জানতো তাহলে কোনোদিনও এই বাসায় সে পা রাখতো না। জাইমা গার্ডেনে থাকা বেঞ্চের উপর বসে সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে। তখন আবার সেখানে উপস্থিত হয় ইশরাক। তার কোলে ইরাকে দেখে জাইমা মুহূর্তে মনটা ফুরফুরে হয়ে যায়। ইরা এত কিউট একটা বেবি। জাইমা উঠে দাঁড়ায়। ইরা তখন জাইমার দিকে আঙ্গুল দেখিয়ে বলে, পাপা, এটা কি দুধু আন্টি? ইশরাক জাইমার দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দেয়। হ্যাঁ। জাইমা ইরার দিকে তাকিয়ে মেকি হাসি দেয়, এগিয়ে এসে ইশরাকের সামনে দাঁড়ায়। লিলুয়া বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। জাইমা সেগুলো সামলানোর বৃথা চেষ্টা করছে। ইশরাকের নজর জাইমাতে আবদ্ধ। জাইমা ইরার হাত ধরতেই ইরা ইশরাকের দিকে তাকিয়ে বলে, পাপা, দুধু আনি হাত ধুয়েতে। জাইমা ভ্রু কুচকে বলে, নাম কি তোমার মা? এই গোমরা মুখ তোমার কি হয়? ইরা ইশরাকের দিকে তাকিয়ে রয়। ইশরাক জাইমার চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, মাহিরা খানম ইরা। নাইস নেম। মাহিরা আপনার কি হয়? আমার মেয়ে। আপনি ম্যারিড? ইশরাক মাথা নাড়ায়। জাইমা মুখ বাঁকিয়ে বলে, নাটক! অন্যের মেয়েকে নিজের বলে দাবি করেন কেন? ইরা আপনার বড় ভাইয়ের মেয়ে। কথাটা বলে জাইমা হাত বাড়াতেই ইরা ইশরাকের দিকে তাকায়। ইশরাক চোখ দিয়ে ইশারা করতে ইরা জাইমার কোলে আসে। ইরাকে কোলে নিয়ে জাইমা টুপ করে ইরার দুগালে চুমু দিয়ে বলে, তুমি ভীষণ কিউট, একদম আমার মতো। কথাটা শেষ করে জাইমা ইরাকে নিয়ে বেঞ্চের উপর বসে। ইরা চুলে হাত বুলিয়ে দিতে দিতে জাইমা বলে, মাহিরা আমার সাথে যাবে? কোথায়? আমাদের বাসায়। আমার অনেক খেলনা আছে। কথাটা বলে ইশরাকের দিকে তাকিয়ে থতমত খেয়ে যায় জাইমা। পুনরায় বলে, ওই আর কি, রিমোট কন্ট্রোল গাড়ি, এয়ারপ্লেন এসব আছে। জাইমার ভাষা শুতে ইশরাক এসে ইরার পাশে বসায়। ইরা জাইমার দিকে তাকিয়ে বলে, আমারও খেলনা আছে, তুমি খেলবে? অফকোর্স, ওয়াই নট। জাইমার কথা শেষ হতে ইশরাক জাইমার দিকে তাকায়। ইরার সাথে গল্প গুজবে মেতে উঠে জাইমা, যেন সে ভীষণ খুশি নিজের টাইপের কাউকে পেয়েছে কথা বলার জন্য। ইশরাক শুধু জাইমা এবং ইরার কার্যকলাপ দেখছে। জাইমা কথা শেষ করে ইরার ছোট্ট হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খায়, গাল টেনে দিয়ে বলে, আমার তোমার মতো বেবি ভীষণ ভালো লাগে, একদম বোরিং হই না আমি। কিন্তু কি জানো, এই পড়াশোনার জন্য না আমার বিয়েটা আটকে আছে। 1 বছর আগে বিয়েটা করলে তো গড গিফটেড এত কিউট একটা বেবি পেতাম। সব স্বৈরাচার। ইশরাক দু হাতে বুককে গুজে সামনের দিকে তাকায়, জাইমার উদ্দেশ্যে বলে, মিস মৈশানি, আপনার মতো অদ্ভুত মেয়ে আমি আমার জীবনও দেখিনি। ইরা ছোট বাচ্চা, আপনি এসব কি বলছেন? জাইমা বিরক্ত হয়ে জবাব দেয়, মহিষানি খানম ওয়ান পিস। আপনার সমস্যা কোথায়? আপনার বাসার গেস্ট আমি, কোনো স্টুডেন্ট না যে টিচারগিরি ফলাবেন। আপনার তো হসপিটালে থাকার কথা ছিল মিস মৈশানি খানম। জাইমার দৃষ্টি মেঝেতে স্থির। কথা বলার মতো কিছুই পায়নি সে, কিন্তু এটার একটা জবাব তো দেওয়া চাই। সেজন্য চকিত চেয়ে বলে, অসুস্থ ছিলাম, নিজের হবু বরকে দেখার লোভ সামলাতে না পেরে হসপিটাল থেকে ছুটে এসেছি। দেখুন কত ভালোবাসা। জাইমার কথা ইশরাক ম্লান হেসে বলে, আপনার দাদি মারা গেছে? না। আপনার বাবা হসপিটালে অ্যাডমিট? না। আপনি যেদিন আপনার বাবাকে হসপিটালের রোগী বানিয়েছেন সেদিন দুপুরে সে আমার কক্ষে গিয়েছে। আর কিছু জানতে চান? হ্যাঁ, কিভাবে আপনার প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের হাত থেকে বাঁচবো সেটাও বলে দিন, আমি জানতে আগ্রহী। তবে আপনি শিওর থাকেন অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন কোনোটাতে আপনি মার্ক পাচ্ছেন না? না,
আপনি এরকম করতে পারেন না। ভালো থাকবেন মিস মৈশানী খানম। কথাটা বলে ইশরাক ইরাকে নিয়ে উঠে দাঁড়ায়। জাইমা চেঁচিয়ে বলে, বেইমানের বেইমান, আপনাকে আমি বিয়ে করব না। আপনাকে বিয়ে করার জন্য আমি বসে নেই। পড়াশোনায় ফাঁকিবাজ মেয়েকে আমি বিয়ে করছি না, এটাই ফাইনাল। আরে এটা তো কথার কথা, আপনি। ইশরাক কানেও তোলে না সে কথা। জাইমা হতাশার নিঃশ্বাস ছাড়ে। উঠে ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই পোহা এসে জাইমার হাত ধরে তাকে টেনে পেছনে নেয়। জাইমা হাত ঝাড়া দিয়ে ফেলে দেয়। তর্জনী উঁচু করে বলে, কন্ট্রোল ইউর বিহেভিয়ার। উইদাউট পারমিশনে তুমি আমায় টাচ করলে কোন সাহসে? ও মা, টাচ করায় গায়ে ফোসকা পড়ে গেল নাকি? জাস্ট শাট আপ। কেন এসেছো? মর্মকে পাগল করার জন্য নাকি বিয়ে করার জন্য? মিস, আমি এইসব কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। মিস মিশানি, যেভাবে এসেছো ঠিক সেভাবেই চলে যাও। মর্মকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখো না। সেটা তোমাকে জিজ্ঞেস করবো নাকি আমি? আমি তার গার্লফ্রেন্ড। আর কিছু শুনতে চাও তুমি? জাইমা জবাব দেয় না। পোহাকে এড়িয়ে ভেতরে চলে যায়। পোহা জাইমার যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে। পুনরায় এই বাড়ির রাজকীয় নকশায় চোখ বুলায়। জাইমা ভেতরে এসে রাহেলা খানের হাত ধরে বলে, আর এক মুহূর্ত এই বাসায় থাকবো না আমি। আমায় দিয়ে আসো প্লিজ। সন্ধ্যায় যাবে, এখন সবার সাথে লাঞ্চ করবে তুমি। রাহেলা খানের কথায় রাজিয়া আহমেদ বলেন, জাইমা থাকবে কদিন, সন্ধ্যায় যাবে না। আন্টি আমি এক্ষুনি চলে যাচ্ছি। থেমে আমি একাই যেতে পারবো। কি হয়েছে জাইমা? নাদির কথায় জাইমার মনে পড়ে পোহার করা ব্যবহার, কিন্তু বলে না, চুপসে যায় মুহূর্তে। জাইমাকে নিয়ে তর্ক বিতর্কের মাঝে উপস্থিত হয় ইশরাক এবং ইরার আম্মু আনায়া। ইরার বাবা বিজনেসের কাজে দেশের বাইরে গেছে, এখনো ফিরেনি, সেজন্য সে অনুপস্থিত। জাইমা সবার দিকে তাকিয়ে বলে, আমার এখানে ভালো লাগছে না, প্লিজ। জাইমার কথায় আনায়া বলে, আশা অবধি তোমার নাগাল পেলাম না। কথা বলো সবার সাথে, দেখবে ভালো লাগবে। রাগে জাইমার প্রতিটা রন্ধ্রে ফুলে ফেপে উঠছে, কিন্তু প্রকাশ করছে না। রাহেলা খান বুঝতে পারছে না জাইমার মতিগতি। হেসে বেড়ানো মেয়ে হুট করে এমন করছে কেন। জাইমার ভীষণ মিশুক স্বভাবের, কিন্তু এখানে তার সমস্যা কিসের? ইশরাক জাইমার ঘ্যান ঘ্যানে বিরক্ত হয়, ধমকে বলে, এটা আপনার ক্লাস না যে নাটক সাজাবেন। এখানে বড়রাও আছে। সবাই যদি বলছে লাঞ্চ করতে, লাঞ্চ করে এরপর যাবেন। আপনাকে থাকার জন্য জোর করা হবে না। তবু প্লিজ 2 মিনিটের জন্য ড্রামা বন্ধ করে শান্তি দিন। এক্সকিউজ মি, ড্রামা মানে গেস্টদের সাথে কিভাবে বিহেভ করতে হয় শেখেনি? অবশ্য শিখবেন কি করে? যেমন গার্লফ্রেন্ড তেমনি তার বয়ফ্রেন্ড। জাইমার কথায় ইশরাক মৃদু চেঁচিয়ে বলে। গার্লফ্রেন্ড? হোয়াট? জাইমা পোহার দিকে আঙ্গুল দেখিয়ে বলে। উনি তো একটু আগে আমার শাসিয়ে বললো উনি নাকি আপনার গার্লফ্রেন্ড। জাইমার কথায় পোহা অস্বস্তিতে পড়ে যায়, তবে সেটা প্রকাশ করে না। বলে, হোয়াট? মাথা খারাপ তোমার? আমি এসব কেন বলতে যাব? জাইমা ভীষণ অবাক হয়েই বলে, মিথ্যে বলছো কেন? তুমি এত জগরুটে, তোমার মেন্টালিটি এত নিচু, শেষমেশ আমাকে নিয়েও বাজে কথা বলছো। জাইমার রাগ হয়, সেজন্য জবাব দেয়, এক্সকিউজ মি, কথাবার্তা সাবধানে বলো। যা সত্যি তাই বললাম। কথা ঘোরালে। ব্যাস মিস মৈশানী খানম, আমার সাথে ড্রামা সাজিয়ে অনেক বেশি মিথ্যে বলা হয়েছে। নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। আপনি এখন আসতে পারেন। মৃদু চিৎকার করে কথাটা বলে ইশরাক। উপস্থিত সবাই খানিক কেঁপে ওঠে। জাইমার মুখে অম্বরের কালো মেঘ জমে গেছে। ভয় কিছু বলার মতো পেল না সে। কেউ কিছু বলার মতো সাহস করেনি, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। ইশরাকের নাগের ডগা লাল হয়ে আছে, চোখে মুখে কঠোর ভাব পরিলক্ষিত। জাইমা পোহার দিকে একবার তাকায়, মেয়েটা মিটিমিটি হাসছে। রাহেলা খান কিছু বলার মতো পেল না, তবে এটা শিওর হলেন যে জাইমা উল্টাপাল্টা কাজকর্ম করেছে, যার দরুন তার প্রতি ইশরাকের মনোভাব এমন বিঘ্নাণু টাইপের হয়ে গেছে। জাইমা অপমানে মুখ থমথমে করে নেয়। এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পা চালিয়ে চলে আসে। রাজি আহমেদ ইশরাকের দিকে তাকিয়ে বলে, এটা তুমি কি করলে? প্লিজ আম্মু, এই মেয়েকে তুমি চেনো না। ওর মাঝে ভদ্রতার ভও নেই। আমার সাথে ভার্সিটিতে যে নাটক করেছে তার না বলি। ও এখন গেস্ট, তোমার বাবা শুনলে কি বলবে? তখনই রাহেলা খান জবাব দেন, ও একা কিভাবে যাবে? টাকা পয়সা কিছু আনেনি। লাঞ্চের সময় হয়েছে আর ও চলে গেল। ইশরাক এবার চুপ। রাগের মাথায় তো তাড়িয়ে দিল, এখন তো আবার খারাপও লাগছে। পোহা সবার দিকে তাকিয়ে বলে,
ও এত ঝগড়টে বাবা, আমার জীবনে এরকম মেয়ে দেখিনি। কয়েক ঘন্টায় সব এলোমেলো করে দিল। কেউ টুসুপ্ত করেনি। সবাই লাঞ্চ করতে বসলেও ইশরাক বসে না, সে ফোন হাতে বেরিয়ে যায়। রাজা আহমেদ বার কয়েক বলেছে লাঞ্চ করে যেতে, ইশরাক সে কথা কানেও তোলেনি। এলোমেলো পা ফেলে হাঁটছে জাইমা, ভীষণ বাজে অনুভূতি হচ্ছে। আজ অব্দি কেউ তার সাথে এমন উঁচু গলায় কথা বলেনি। ইশরাক বলল, এভাবে কেউ তাকে ধমক দেয়নি, ইশরাক আজকে দিল। কেউ তাকে তাড়িয়ে দেয়নি, ইশরাক তাড়িয়ে দিল। সেজন্য জাইমা মনে মনে শপথ নিয়ে নিয়েছে আর কখনো এবারই আসবে না, আর না কখনো ইশরাকের সাথে কথা বলবে। শুধু ভার্সিটি টিচার না হলে সে কখনো ইশরাকের মুখোমুখি হতো না। আর বিয়ে, সেসব তো অনেক দূরের ব্যাপার। যেহেতু জাইমার বাবা রাজি না, এবার জাইমাও রাজি হবে না। জাইমা ফোনের কভার চেক করে, কোনো রকম টাকা পয়সা পেল না। ভাবছে কি করে যাবে, অনেক চিন্তা করে সিদ্ধান্ত নয় ওভারে কল করে বাসায় গিয়ে টাকা দিয়ে দিবে। জাইমা ওভারে কল করার জন্য ফোন হাতে নিলে সেখানে আগমন হয় আরশানের। আগমন বললে ভুল হবে, সে গাড়িতে বসেছিল। জাইমাকে দেখে এদিকে আসে গাড়ি নিয়ে। জাইমা আরশানকে দেখে ফোনটা সরিয়ে নেয়। আরশান জাইমার উপর নিচ পরক করে বলে, মিস জাইমা, তুমি এখানে? বাসায় যাব, ওভার কল করছিলাম আর কি। আমি থাকতে ওভার কল কেন? গাড়িতে বসো, তোমার বাসায় নামিয়ে দেব। ধন্যবাদ, আমি যেতে পারবো। আরে আসো না, যেতে যেতে গল্প করাও হবে। জাইমা না করেনি, আরশানের পাশের সিটে বসে পড়ে। আরশান গাড়ি স্টার্ট দিয়ে জাইমার বাসার দিকে পথ ধরে। তারা যাওয়ার পেছন দিয়ে ইশরাক আসে, তবে সে জাইমার নাগাল পায়নি। জাইমা আরশানের গাড়িতে করে চলে গেছে সেটা দেখেছে। যেহেতু চলে গেছে, ইশরাক তেমন মাথা ঘামায়নি সে বিষয়ে। বাসার সামনে এসে আরশানকে ধন্যবাদ দিয়ে ভেতরে যায় জাইমা। এখনো ইশরাকের করা অপমান তার মস্তিষ্কে কিলবিল করছে। বাসার ভেতর যেতেই দেখে সব শূন্য, একটা মানুষও নেই। জাইমা নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। জামা কাপড় পাল্টে ব্যালকনিতে গিয়ে বসে। দাদিকে ভীষণ মিস করছে। এমনি তো ইশরাকের অপমানের পর সে বাড়িতে জাইমাকে কেউ আটকে রাখতে পারতো না। যতই উল্টাপাল্টা কার্যক্রম করুক না কেন, তার কাছে নিজের আত্মসম্মান সবার আগে। আর কখন সে বাসায় যাওয়া হবে না এটা নিশ্চিত জাইমার। সন্ধ্যায় সাজ্জাদ খান জাইমাকে ডাকে। মনের দুঃখ কষ্ট ভুলে জাইমা বাইরে আসে। দুপুরে কিছুই খাওয়া হয়নি, এখনো না। এমনিতেই জাইমা খাবার খেতে পছন্দ করে, সেখানে এখন অবধি না খাওয়া। যদিও খিদে পেটে চৌচির। সাজ্জাদ খান জাইমাকে পাশে বসিয়ে জিজ্ঞেস করে, কেমন লাগলো সে বাসা? জাইমা থম মেরে যায়। কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, সব ভালো, সবাই ভালো। তুমি একাই এসেছো নাকি ইশরাক দিয়ে গেছে? ওনাদের ড্রাইভার দিয়ে গেছে। তোমার দাদি কবে আসবে? সেই সব বলেনি কিছু। বাসার সবাই ভালো তো? হুম। কথাটা বলে জাইমা কিচেনে যায়। নিজের জন্য এক গাদা খাবার ট্রেতে সাজিয়ে রুমে চলে আসে। খাটের উপর ল্যাপটপে মুভি দেখতে দেখতে খাওয়া শুরু করে। এছাড়া মাইন্ড ফ্রেশ করার মতো উপায় পেল না সে। মুভিতে বোরিং লাগায়। জাইমা খাওয়া শেষ করে বুক সেলফের সামনে দাঁড়ায়। সদ্য কিনে আনা শার্লিন হাসানের একটা নতুন বই বুক পকেটের মায়াবিনীতে হাত বুলায়। একটা বুক পকেটের এবং তাতে থাকা লাল রঙের গোলাপ ও চিঠিটা একদম জীবন্ত মনে হলো। জাইমা লোভ সামলাতে পারেনি, বই হাতে পড়তে বসে যায়। একজন অরুণচণ্ডী ছেলে এবং তার বিপরীতে ধীরচেত অনাড়ম্বর কঠোর ব্যক্তিত্বের অধিকারী মেয়ে নিয়ে শ্রেষ্ঠ গল্প বুক পকেটের মায়াবিনী। জামা পুরো বইটা শেষ করতে পারেনি, সেজন্য উঠে নিজের প্রেজেন্টেশন রেডি করে। আগামীকালকে সে প্রেজেন্টেশন দিবে। যেহেতু আজকে দেয়নি, এত সব কাজের মাঝে ইশরাকের দেয়া অপমান জাইমা ভুলতে পারেনি। নিজের হাতের কাজ সামলে জামেলার রুমে যায় জাইমা। গিয়ে জামেলার গলা জড়িয়ে ধরে দুগালে চুমু খেয়ে বলে, আগামীকালকে প্রেজেন্টেশন দেবো, একটা শাড়ি দিও। নিজের পছন্দ করে একটা নিয়ে যাও। থ্যাংক ইউ। কথাটা বলে জাইমা জামেলার কোলে শুয়ে পড়ে। জামেলার হাত নিজের মাথায় রেখে বলে, মাথায় হাত বুলিয়ে দোয়া করো তো আমার জন্য। কি হয়েছে মা? কিছু না আম্মু। কথাটা বলে জাইমা চোখ বন্ধ করে নেয়। মায়ের আদরে ভীষণ কান্না আসছে জাইমা। পোহা কিভাবে অস্বীকার করে তাকে সবার সামনে খারাপ বানালো। ইশরাকও পোহাকে বিশ্বাস করে তাকে অপমান করলো। জাইমা বুঝলো নিজের কান্না আটকে রাখা দেয়, সেজন্য লাফ দিয়ে উঠে বসে। নিজের রুমে ছুটে এসে অশ্রু বিসর্জন দেয়। খাটে শুয়ে একটা টেডি বুকের সাথে চেপে ধরে গুনগুন করে কাঁদতে থাকে। সন্ধ্যা থেকে ইশরাককে নিয়ে সবাই নালিশ দিচ্ছে। বিশেষত সাজেদ খান খবরটা শোনার পর ছেলেটাকে বকেই চলেছে।
তার ভাইয়ের মেয়ে প্রথম তার বাড়িতে এসেছে, সেখানে ইশরাক তাকে ধমক দিয়ে চলে যেতে বলেছে। কত বড় লজ্জাজনক ব্যাপার, সেটা কি ইশরাক বুঝে? নিজেরই রাগকে তো উপরেই রেখেছে। লিভিং রুমে নিয়ে একের পর এক আলাপচারিতাও চলছে, সেই সাথে ইশরাকের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ইশরাক সবার বকাঝকা শুনে স্তব্ধ, দাদির দিকে তাকিয়ে বলে, মোশানিকে বলো আগামীকালকে রেডি হয়ে থাকতে, আমি ওকে পিক করে নিয়ে আসবো। বিনিময়ে রাহেলা খান হাসেন। ইশরাক ভ্রুকুচকে তাকিয়ে রয়, জিজ্ঞেস করে, কি হলো? তোমার মনে হয় আরও আসবে? ইশরাক জবাব দেয় না। রাহেলা খান পুনরায় বলে, আমার জায়মা বাচ্চা স্বভাবের, কোমলমতি শিশুদের মতো, সেজন্য ওকে কেউ ধমক দিলে কথা না বলে না। ওর মনটা একদম বাচ্চাদের মতো। যেখানে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেখানে ও কোনো দিনও আসবে না। আমার নাতিনে আত্মসম্মান প্রচুর, বুঝছো? ইশরাক কথা বলার মতো কিছু খুঁজে পেলেন না। তখনই সাজেদ খান বলেন, যেহেতু মর্ম ওকে তাড়িয়ে দিয়েছে, ও আসবে না। সেখানে একবার মর্মর বউ করে নিয়ে আসিস, তখন চাইলেও যেতে পারবে না। সাজেদ খানের এমন পরিবর্তন দেখে ইশরাক খানিক অবাক হয়। কদিন আগেও তো বলল বিয়েতে রাজি না, এখন হুট করে রাজি। রাহেলা খান ছেলের কথায় খুশি হয়ে বলে, তাহলে দেরি কেন? আমার জায়মা বিয়ে পাগল মেয়ে, ওর কাহিনী তো তোমরা জানো না। তখনই ইসরাত বলে, বলো দাদি, দেরি করছে কেন? রাহেলা খান বলেন, ও বউ সাজার শখ, পড়াশোনায় আগ্রহ কম। জামিলা সাজ্জাদ বকাশোকা করে পড়াশোনা করার জন্য। এইচএসসি টেনে টুনে দিয়েছে সে। সারাক্ষণ বিয়ে ফজিল নিয়ে ওয়াজ চালাতো বাসায়। যদিও ওর বাবা মা কেউ থাকে না, সন্দেহ চালাতো এর বিয়ে হয়েছে, ওর বিয়ে হয়েছে এইসব বলতো। এরপর ভার্সিটি ভর্তি করালে প্রথম তো ঠিক ছিল, কিন্তু ফাইনাল দিতে রাজি হয়নি। বলে অসুস্থ নিয়ে সে কিনা কাহিনী। তার নাকি হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা। ডাক্তারের কথা বললে যেতে রাজি হতো না। অনেক চেষ্টা করেও তাকে ভার্সিটি মুভ করা যায়নি। তবে আমার সাথে ঘ্যান ঘ্যান করতো, কেন তাকে পড়াশোনা করে মেরে ফেলছে, বিয়ে কেন দিচ্ছি না। 1 বছরে বাসা থেকে যতক্ষণ কেউ এইসব ভাবছে না, আবারও ভার্সিটিতে গেল, তখন বিয়ের জন্য লাফা। তবে বাবা মাকে বলার জন্য সাহস পায়নি। রাহেলা খানের কথায় সবাই মৃদু হাসলেও ইশরাক হাসে না। সে তো হাড়ে হাড়ে টের পেয়েছে এই মেয়ে ঠিক কি পরিমাণ ফাঁকিবাজ আর বিয়ে পাগল। এই মুহূর্তে জাইমার কোনো ব্যাপার নিয়ে সে আগ্রহী না, সেজন্য আলগোছে সরে আসে। ইশরাক যেতেই পুনরায় বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা শুরু হয়। সকাল সকাল জাইমা পার্লারে এসেছে শাড়ি পরতে। নাস্তা বাইরে সেরে নিয়েছে, শাড়ি পরে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় সে। আজকে নিজের সব দুষ্টু বুদ্ধি বাসায় বেঁধে রেখে এসেছে। জাইমা নিজের ডিপার্টমেন্টে যায়। মেহেরের সাথে বসতেই মেহের জাইমাকে উপর নিচ পরক করে বলে, মাশাআল্লাহ, তোমায় তো সুন্দর লাগছে। প্রফেসর তো অজ্ঞান হয়ে যাবে। প্লিজ প্রফেসর নিয়ে আমায় কিছু বলো না, আমি প্রেম করব না। ঠিক আছে। জাইমা ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। যখন ইশরাকের ক্লাস শুরু হয় তখন সে সব ধান্দা ছেড়ে দেয়। গতকালকের হিসাব, আজকে জাইমার প্রেজেন্টেশন। যেহেতু তার ড্রেস আপ বলছে সে রেডি, সেজন্য ইশরাক জাইমাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্যই বলে। জাইমাও দেরি করেনি, সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেয়। পুনরায় নিজের সিটে এসে বসে। ইশরাক নিজের আলোচনা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তবে মাঝে মধ্যে জাইমার দিকে তার নজর যাচ্ছে। এতদিন যে সুন্দর লাগেনি এমন না। জাইমা খুব কম সাজে, তবে স্বল্প সাজে তাকে ভীষণ সুন্দর লাগে। আজকে শাড়ি পরাতে তাকে তো একদম পরীর মতো লাগছে। জাইমা লাইব্রেরিতে এসেছে কিছু বই কালেক্ট করতে। কম নিজে বসে বসে গল্পের বই পড়বে। তার সাথে আরশানও এসেছে। জাইমা যখন এসেছে তখন আরশানের সাথে তার দেখা হয়। কথা বলতে বলতে দুজন এদিকেই চলে এসেছে। জাইমা আরশানকে দেখে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু কালজয়ী বই কালেক্ট করে। ভিড়ের সারি থেকে সরে নিরিবিলি জায়গাটায় বসে। টেবিলের উপর বেশ কয়েকটা বই। সে ব্যাগ থেকে বুক পকেটের মায়াবিনী বইটা বের করে বাকি অংশ পড়া শুরু করে। আরশান একের পর এক কথা বলেই যাচ্ছে। জাইমার সেসবে হুঁশ নেই। জাইমার নিরস্ত্রিয়তা আরশানের পছন্দ হলো না। উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। লাইব্রেরির ভিড় প্রায় কমে গেছে।
তাদের এখানে তেমন কারো আসার সম্ভাবনা নেই। বইয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জায়মাকে উপর নিচ পরক করছে আরশান। থ্রি পিস পরে এসেছে। মেয়েটা ভীষণ মিশুক আর বাচ্চা টাইপের। খুব সহজেই কিভাবে মানুষ বিশ্বাস করে নেয়। আরশান তো ভাবছে জায়মার সাথে পরিচয়টা সুন্দর ছিল। মৃদু পুচকি হেসে সে জায়মার দিকে এগিয়ে যায়। জায়মা সে যে পড়ায় মনোযোগ দিল তার খবরই নেই। আরশান জায়মার অনেকটা কাছাকাছি দাঁড়ায়। বউয়ের দিকে এক নজর তাকায়। জায়মার পিঠের দিকে ঝুঁকে ঘাড়ের উপর থুতনি ঠেকাতেই যাবে অমন সময় ডাক পড়ে। আরশান ছিটকে সরে যায়। জায়মা বই রেখে তাকাতেই দেখে ইশরাক রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। জায়মা ইশরাককে দেখে কোনো প্রতিক্রিয়া করেনি। জায়মা চুপ থাকা দেখে ইশরাক এগিয়ে আসে। আরশান ইশরাককে দেখে সালাম দেয়। আরশানের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে, মিস মৈশানি, ক্লাস বাদ দিয়ে এখানে কি করছেন? জায়মা মুখ বাঁকায়, জবাব দেয়। ইশরাক আরশানের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কি করছো? লাইব্রেরির পরিবেশ নষ্ট করার মতলব নিয়ে এসছো নাকি? কি যে বলেন না স্যার, আমি জাস্ট এসেছি জাইমাকে বই কালেক্ট করাতে হেল্প করার জন্য। জায়মা আরশানের দিকে তাকিয়ে জবাব দেয়, কোথায় হেল্প করতে এসেছো? তুমি তো এসেছো তোমার কি বই নেওয়ার জন্য, আর তুমি এখনো রয়ে গেছো? আমি তো ভেবেছিলাম চলে গেছো। না যায়নি, চলো এখন যাই। জায়মা মাথা নাড়ায়। উঠতে গেলে ইশরাক ধমকে বলে, তোমার যাওয়া তুমি যাও, মৈশানি তোমার সাথে যাবে না। আরশান কথা বাড়ায় না, চলে যায়। ইশরাক এগিয়ে আসে। জায়মা গুটিসুটি মেরে বসে থাকে। জায়মার সামনে দাঁড়িয়ে ইশরাক এক নজর জায়মাকে পরখ করে। পরক্ষণে টেবিলের উপর থাকা বইটা হাতে নেয়, যেটা এতক্ষণ জায়মা পড়ছিল। ইশরাক বইয়ের কভারে হাত বুলায়, নাম পড়ে, বুক পকেটের মায়াবিনী। পুনরায় সেটা রেখে দেয়। ইশরাকের বই রাখা হতেই জায়মা সেটা খপ করে ধরে ব্যাগে ঢুকিয়ে নেয়। নিজের কালেক্ট করা বইগুলো হাতে নিতেই ইশরাক বলে, আপনার সাথে আরশানের পরিচয় কয়দিনের? সেটা আপনাকে কেন বলবো? আমার জানার ইচ্ছে হয়েছে। তাহলে কান ধরে দাঁড়িয়ে থাকুন, এটাই আপনার শাস্তি। ওয়েট, হোয়াট? আমি কেন গান ধরব? মনে নেই মেহেরের প্রেজেন্টেশন কবে? সেটা জিজ্ঞেস করায় আপনি আমায় পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছেন, ভুলে গেছেন? ইশরাকের মনে পড়ে সেই কথা। জায়মা তো ক্লাসে ক্ষতি করে এইসব জিজ্ঞেস করেছিল। সেজন্যই তো তাকে দাঁড় করিয়ে রেখেছে ইশরাক। জায়মা নিজের বই হাতে উঠে দাঁড়ায়। ইশরাক তর্জনী দেখিয়ে গম্ভীর স্বরে বলে, আমি কিছু জিজ্ঞেস করেছি। ওই বেশি দিন না, ভার্সিটি আসার কয়েকদিন পর। ও আমার বাবার বন্ধুর ছেলে। আপনি শিওর? জায়মা উপর নিচ মাথা নাড়ায়। ইশরাক অবাক হয়ে বলে, আপনার মতো গাধা দুটো নেই। আপনার বাবাকে জিজ্ঞেস করিয়েন। এরপর যখন শুনবেন ও কিছুই হয় না, তখন বুঝবেন গাধামি ছাড়া আবশ্যক। জায়মা বইগুলো হাত কাছে রেখে দিতে দিতে বলে, এক্সকিউজ মি, গাধা কাকে বলছেন? আপনার ধারণা আছে আমার সম্পর্কে? মৈশানী খানম জাইমা আমি, বাবার একমাত্র মেয়ে আমি। এই মুহূর্তে চাইলে আপনাকে। দুটো মোটা বই এসে জায়মার ঘাড়ে পড়ে। ব্যথায় আহ করে ওঠে। ইশরাক প্যান্টের পকেটে দুহাত গুজে জায়মার কার্যকলাপ দেখছে। জায়মা কিছুই বলেনি। বইগুলো উঠিয়ে জায়গায় রেখে হাত ঝাড়া দেয়। বিড়বিড় করে বলে, সব শত্রু। জায়মার কথার মাঝে ব্যাঘাত ঘটিয়ে ইশরাক বলে, মিস ড্রামা ফ্যাক্টরি, আসি, আল্লাহ হাফেজ। ইশরাক হাঁটা ধরলে জায়মা চেঁচিয়ে বলে, ড্রামা ফ্যাক্টরি মানে? আপনি জানেন আমার বাবার নিজের ফ্যাক্টরি আছে? জায়মার কথা মৃদু কর্ণকুহুর হতেই ইশরাক হেসে ওঠে, বেরিয়ে যায় লাইব্রেরি থেকে। জায়মা মুখটা ভোঁতা করে ইশরাকের পেছন পেছন আসে। ছুটির সময় লিফটের কাছে এসে দাঁড়ায় জায়মা। ভেতরে ভিড়ে ঢুকে আগে আগে চলে আসবে বলে সিদ্ধান্ত নেয় জায়মা। সে ঢুকতে ঢুকতে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। বিরক্তি নিয়ে আবারও দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ ওয়েট করার পর খালি লিফট আসতেই ইশরাক প্রবেশ করে। জায়মা ইশরাককে দেখে আর যায়নি, সেখানে দাঁড়িয়ে রয়। ইশরাক হাত দিয়ে ইশারা করে ভেতরে আসতে। জায়মা মাথা নাড়ায়, সে যাবে না। জায়মার মতামত পেয়ে ইশরাক বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। লিফটের দরজা বন্ধ করে নেয়। জায়মা ইশরাকে যাওয়ার দিকে তাকিয়ে ক্ষণে ক্ষণে মুখ বাঁকায়। সন্ধ্যায় রাহেলা খান ইশরাককে জিজ্ঞেস করেন, জায়মাকে তোমার পছন্দ হয়েছে? তুমি রাজি থাকলে আমি বাকি বিষয়ে কথা বলবো। জনসম্মুখে এমন প্রশ্ন শুনে ইশরাক কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। সবার দিকে এক নজর তাকায়। জায়মা সম্পর্কে বলতে গেলে জায়মার উল্টাপাল্টা কার্যক্রম ছাড়া বাকি সবই ইশরাকের পছন্দ হয়েছে। বিয়ে করলে ঠকবে না সে, কিন্তু এই মেয়ের বাচ্চামো উল্টাপাল্টা কাজকর্ম কতদিন সামলাবে? সমস্যা নেই,
19-20 হলে চড়-থাপ্পড় মারার অভ্যাস আছে ইশরাকের। ইশরাককে চুপ থাকতে দেখে সাজেদ খান বলেন, তোমার পছন্দ হয়নি? এরকম কিছু না, সে মাসাল্লাহ সুন্দর, তো উল্টাপাল্টা কাজকর্ম বেশি করে। মনে হয় না ওর বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছ তোমরা? ওর বয়স 18 পেরিয়েছে, ছোট কই? দেখো, তোমরা যা ভালো মনে করো। ইশরাকের কথায় সবাই একযোগে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অবশেষে সে বিয়েতে রাজি। ইরা তার চাচুর কোলে বসে দাদাকে শাসিয়ে বলে, দুধ তো আননি, পোতা কাজ করলে তার তো কত পাবে। ইশরাক ইরার দুগাল টেনে বলে, তুমি খুশি মা? ইয়েত, মাম্মা মারবে। ইশরাক মৃদু হাসে। রাহেলা খান সাজেদ খানের দিকে তাকিয়ে বলে, এবার অন্তত সব ঠিক করে নাও। খুব সামান্য ব্যাপারে দুজন রাগ করে আছো, যেটা রাগ হিসাবে না ধরলেই হয়। সাজেদ খান জবাব দেন না। ইশরাক বাবার মুখের দিকে তাকিয়ে আছে। তখনই রাহেলা খান বলেন, আমি বাসায় যাব, সাজ্জাদের সাথে কথা বলে সব ঠিকঠাক করব। তোমরা গিয়ে বিয়ের ডেট দিবে। ইশরাকের বিয়েতে অনুষ্ঠান করতে চাও? আর সাথে সাথে জবাব আসে, একদম না, বিয়েটা সাদামাটা ভাবেই হবে। পরের দিন সন্ধ্যায় না হয় পার্টি রাখবো। ইশরাকের কথাটাই রইল। এখন মূল উদ্দেশ্য বিয়ের দিন তারিখ ঠিক করা। রাহেলা খান রাতের দিকে জাইমাকে কল দেয়। খোঁজ খবর জিজ্ঞেস করার আগেই জাইমা বলে বসে, বাসায় আসবে না বুড়ি? থাকো আমাকে ছাড়া। তুমি বড্ড পাষাণ, বুঝেছো? কল কেন দিয়েছো? ওই জাইমার খোঁজ নিতে? জাইমা তোমার কেউ হয়? আরে আমার বনুর কত রাগ জমে গেছে। আগামীকাল আসিস? সত্যি? হ্যাঁ। আমি খুশি। শোনো, আজকে তোমার আদরের গুণধর নাতনি গোলামের পুত একটা সিনিয়রের সাথে আমার ভাব জমেছে। সে নাকি আমার বাবার বন্ধুর ছেলে। এখন তোমার নাতি বলছে সে নাকি কোনো বন্ধুর ছেলে না, আমাকে নাকি বোকা বানিয়েছে। কথা তো সেটা না দাদি। যাই হোক, সিনিয়র তো। আমার প্রেমের একটা ব্যবস্থা হচ্ছিল, ওই গোলামের পুত সব ব্যবস্থাতে পানি ঢেলে দিয়েছে। ঠিক আছে। এমন হবু বউয়ের দায়িত্ব কর্তব্য পালন করা খারাপ না। না, আমি ওর বউ হব না। অন্য কাউকে বিয়ে করবো আমি, ওই মর্মকর্মকে না। সবাই রাজি, তুমিও রাজি ছিলে এতদিন। তো মর্মকে আমার লাগবে না। ওর গার্লফ্রেন্ড আছে না, লোহা নাকি পোহা কি যেন, তার সাথে বিয়ে দাও, আমি খুশি হব। আমার নাতি প্রেম করে না। লোহার সাথে করে, মানে পোহা। আরে কি সব বলছো? পোহা তো ওর বোনের মতো। এছাড়া তোমার সাথেও ওর বিয়ে ঠিক করা। কথাটা শেষ হতে রুমে উপস্থিত হয় ইশরাক। রাহেলা খানের পাশে এসে বসে। ইশরাক চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করে কে। তখনই রাহেলা খান কলটা লাউড স্পিকারে দেয়। জাইমা চট করে বলে ওঠে, দাদি তুমি জানো না, ওই প্রফেসর মানে মর্মকর্ম আমার ক্লাসে দাঁড় করিয়ে রেখেছে। ওই দিন তো বাসা থেকে তাড়িয়ে দিল। তুমিই বলো, ওই গোলামের পুতকে আমি বিয়ে করব? প্রশ্নই আসে না। তোমার সাথে আমি পরে কথা বলছি। কি? কল কেটে দেন রাহেলা খান। জাইমা যে গালি দিবে ভাবতে পারেনি। ইশরাক মুখটা গম্ভীর করে নেয়। দাদির হাত নিজের হাতের মুঠোয় নেয়। মৃদু হেসে বলে, ওই মেয়ে তো পাগল। একদিন তো আমি পেছন থেকে থাপ্পড় দিয়ে গাল উচ্চারণ করে বলে, এত দেরিতে আসলে কেন? পরে বলেছে ওর প্রেম ভেবেছে, সেজন্য কিছু বলিনি। আর ওর কি কি করেছে তুমি জানো? হ্যাঁ, ড্রামা ফ্যাক্টরি। ইশরাকের কথায় রাহেলা খান বলেন, ড্রামা ফ্যাক্টরিকে বউ হিসেবে পছন্দ হয়েছে? ঠিকঠাক, শুধু যে গালি দেয় আর উল্টাপাল্টা কাজকর্ম করে সেটা একটু ঠিক হয়ে যাবে। ও তো ওর বাবা মায়ের সামনে গালি দেয় না, উল্টাপাল্টা কাজকর্ম করলেও সেটা প্রকাশ কম করে। সেজন্য এই বিষয়ে তেমন শাসন পায় না। তবে তুমি সবটা গুছিয়ে দিও। আমার জাইমা ভীষণ চঞ্চল, কোমল মনের, কষ্ট দিও না, আগলে রেখো। সেটা বুঝেছি প্রথম দেখায়। দোয়া রইল, শাদি মোবারক মোমো। দাদির কথায় ইশরাক মৃদু হেসে বলে, বিয়ে এখনো ঠিক হয়নি, হলে না হয় শাদি মোবারক জানিও। খান জাইমাদের বাসায় ফিরবেন আজকে। দিনটা শুক্রবার। মর্মসহ যাবে সে বাসায়। আগে কল দিয়ে জামেলাকে জানানো হয়েছে। সকাল 11:30টার দিকে দাদি নাতি মিলে রওনা হয়েছে সে বাড়ির উদ্দেশ্যে। সুনসান নিরিবিলি রাস্তা দিয়ে গাড়ি চলছে নিজ গতিতে। বিয়ে, জাইমা সবকিছু নিয়ে দাদি নাতির মাঝে কথাবার্তা হয়েছে। মর্ম আসতে সাজাদ খান খুশি হয়ে যান। ভাইপোকে আগলে ভেতরে নিয়ে আসেন। রাহেলা খান এসেই জাইমাকে ডাকাডাকি শুরু করে দেয়। শুক্রবার দিনে জাইমা দেরিতে ঘুম থেকে ওঠে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। 12টা বাজার কিছুক্ষণ আগেই উঠেছেন। আড়মোড়া ভাঙতে ভাঙতে তার ডাক পড়ে যায়।
দাদির কণ্ঠে ডাক শুনে জাইমার ঘুম চলে যায়। এলোমেলো ভাবে রুম থেকে দৌড়ে আসতে আসতে বলে, দাদি চলে এসেছি। এত জোরে দৌড় দিয়েছে যে থামতে থামতে সামনের দেয়ালে বাড়ি খায়। ইশাক জাইমার কাজে হতভম্ব হয়ে যায়। জাইমা কপালে হাত দিয়ে ডলতে ডলতে বলে, ওই আর কি, লেগে গেছে। কথাটা বলেই ফিরে একটা হাসি দেয়। ইশরাককে দেখে তার হাসি পুরোটাই থেমে যায়। রাহেলা খান এগিয়ে এসে জাইমার খোলা এলোমেলো চুলগুলো মৃদু টেনে ধরে বলে, কাকের বাসা এমন কেন? তুমি মাত্র ঘুম থেকে উঠেছো? জাইমা নিজের চুলগুলো গোছানোর বৃথা চেষ্টা চালায়। মেয়েকে হাসি টেনে নিজের রুমে যেতে যেতে বলে, সব দোষ তোমার, এভাবে কেউ ডাক দেয়? রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় জাইমা। ইশরাক গম্ভীর হয়ে দাদিকে দেখছে। এমন অরুণচণ্ডী মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছে সে। সাজ্জাদ খান জাইমার কাণ্ডে খানিকটা বিব্রত বোধ করলেও পরক্ষণে ইশরাকের দিকে তাকিয়ে বলে, মৈশানি এরকমই শুনেছে, দাদি এসেছে সেজন্য এভাবে দৌড় দিয়েছে। ওর আম্মু দেখলে এতক্ষণ 2-4টা দিক খেত। ইটস ওকে, আর একটু বয়স হলে ম্যাচুরিটি চলে আসবে। না না, এই মেয়ে ম্যাচিউর হবে না, আজ তো গাধি একটা। কি করে কি করবে আল্লাহ ভালো জানে। ছুটির দিন তো অঘটন 2-4টা ঘটাবেই। অঘটন ঘটন পটিয়সী মিস মৈশানি। জামিলা এসে ইশরাকের সাথে কথা বলে। তখনই হুট করে ইশরাকের মনে পড়ে যায় ইনি তাহলে সেদিন কল দিয়ে বলেছিলেন জাইমা অসুস্থ। কিন্তু ওনাকে দেখলে মনে হয় না মেয়ের কাজকর্ম সায় দেন। ইশরাক জানে তার চাচি একজন টিচার, চাচু বিজনেস করে, কিন্তু তাদের মেয়ে এমন হলো কি করে? ইশরাকের ভাবনার সুতো ছিঁড়ে যায় যখন জামিলা ডাকে, রূপা জাইমাকে গিয়ে বলো এখানে আসার জন্য, লাঞ্চের সময় হয়ে গেছে। রূপা কিচেন থেকে দৌড়ে আসে, ইশরাককে দেখে হা হয়ে যায়। এই তো সেই জাইমার সেই গোলামের পুত প্রফেসর, যার সম্পর্কে এতগুলো বদনাম করেছে জাইমা, সাথে তার ছবি সবই দেখিয়েছে। সেই অনুযায়ী রূপার তাকে চিনতে ভুল হয়নি, বরং ভাবছে সেদিন কেন যে জাইমার কথায় এত বড় মিথ্যে বলল। লোকটাকে দেখে সত্যি ভদ্র মনে হয়। জাইমা শত্রু হওয়ার পেছনের কারণটা, জাইমার মতো মেয়ে অতিরিক্ত নম্র ভদ্র মানুষ সহ্য করতে পারে না, সেজন্যই হয়তো ইশরাকের সাথে তার মিলে না। রূপা সোজা জাইমার রুমে যায়, দেখে জাইমা সবে শাওয়ার নিয়ে এসেছে। রূপাকে দেখে জাইমা ভ্রু নাচিয়ে বলে, দেখলে ওই প্রফেসর আমার বাসায় চলে এসেছে। শুনেছি সে নাকি আমার কাজিন, আবার আমাদের বিবাহের আলাপ চলছে। এর কথাটা বলার সময় জাইমা লজ্জা পাওয়ার ভঙ্গি করে। রূপা জাইমার দিকে তাকিয়ে বলে, লোকটার জীবন তুমি নষ্ট করে দিবে? না, আমি একে বিয়ে করব না। আমাকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছে, ইনডিরেক্টলি পাগল বলেছে আমায়। ওনার গার্লফ্রেন্ড আমার নামে অপবাদ দিয়েছে, সেই অপবাদে তিনি মেনে নিয়ে আমাকে বকাঝকা করেছে, ধমকেছে। তুমিই বলো, এরকম লোককে আমি বিয়ে করব? এক নাগারে কথাগুলো বলেই থামে জাইমা। রূপা জবাব দেয় না, শুধু বলে, তোমাকে ডাকছে, লাঞ্চের সময় হয়েছে। একটা বাজেনি এখনো। বেজে গেছে প্রায়। জাইমা মাথা নাড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে সেগুলো ব্যান্ড দিয়ে উঁচু করে বেঁধে নেয়। হালকা পারফিউম মাখে। টুকটাক রেডি হয়ে ওড়নাটা মাথায় ঘোমটার মতো দিয়ে বাইরে আসে। এসেই দেখে সবাই মিলে বসে কথা বলছে। জাইমা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কি বলে শোনার জন্য। জাইমা দাঁড়িয়ে থাকতে থাকতে রূপা আবারও মিষ্টি নিয়ে এসেছে। জাইমা ভ্রুকুচকে নেয়। কি এমন কথা হলো যে মিষ্টি অবধি খেয়ে নিল সবাই? আর অপেক্ষা করতে পারেনি সে, এসেই দাদিকে বলে, মিষ্টি কিসের? জাইমার কথাই ইশরাক তাকায় তার দিকে। থ্রি পিস পরে মাথায় ঘোমটা দেয়, ভীষণ নম্রভদ্র দেখাচ্ছে মেয়েটাকে, বেশ সুন্দরও লাগছে। তখনই জামেলা ইশরাককে জিজ্ঞেস করে, ভার্সিটিতে জাইমার অ্যাক্টিভিটিস কেমন? তোমার চাচু তো সেদিন গিয়েছিল, কোনো খোঁজ নিতে পারলো না। তোমাকেই জিজ্ঞেস করি।